সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সামনে প্রাক নির্বাচনী পরীক্ষার জন্য আজকে আমরা গণিতের কিছু সমস্যার সমাধান করব। আমি প্রথমে চলে যাচ্ছি 49 পেজের 15 দাগ। 49 পেজের 15 দাগে আমার কি দেওয়া আছে? আমার দেওয়া আছে A4। আমার প্রথমেই দেওয়া আছে A4 প্লাস A স্কোয়ার B স্কোয়ার প্লাস B4 সমান 8 এবং A স্কোয়ার প্লাস AB প্লাস B স্কোয়ার সমান 4। আমার এরকম দুইটা বীজগণিতিক রাশি দেওয়া আছে। আমার বের করতে হবে A স্কোয়ার প্লাস B স্কোয়ার এবং AB এর মান। এই দুইটা রাশির মান বের করতে হবে আমার। তো প্রথমে আমার A স্কোয়ার প্লাস B স্কোয়ার তার মানটা বের করার জন্য আমাকে কি করতে হবে? আমার এইটাকে দিতে হবে 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, এইটাকে দিতে হবে আমার 1 নম্বর সমীকরণ। সরি, এটাকে দাও 1, এইটাকে দাও 2। ঠিক আছে, এখন আমি এখানে লিখতে পারি 1 নম্বর সমীকরণ থেকে পাই। আমি 1 নম্বর সমীকরণ থেকে কি পাবো? আমার 1 নম্বর সমীকরণে কি ছিল? A4 প্লাস A স্কোয়ার B স্কোয়ার প্লাস B4 সমান 8। এই রাশিটাকে আমার ভেঙে এমনভাবে করতে হবে যেন এই রাশিটার সাথে 2 নম্বর সমীকরণের এই রাশিটার সাথে ম্যাচ করে। তো সেটা করতে গেলে আমাকে কি করতে হবে? দেখ, বা A4 প্লাস সরি আমি A4টাকে A স্কোয়ার তার হোল স্কোয়ার করতে পারি, প্লাস এখানে একটা A স্কোয়ার B স্কোয়ার রয়েছে, আমি এখানে দুইটা A স্কোয়ার B স্কোয়ার নিতে পারি, প্লাস B4টাকে আমরা এভাবে ভাঙাতে পারি। যেহেতু আমি এখানে একটা A স্কোয়ার B স্কোয়ার ছিল, আমি নিয়েছি দুইটা আমার প্রয়োজনে, এই জন্য আমাকে একটা বাদ দিয়ে দিতে হবে। এই যে আমি একটা বাদ দিয়ে দিয়েছি, আর যা ছিল সেটাই বসিয়েছি সমান 8। বা দেখো, এই টোটাল এইটুক A স্কোয়ার প্লাস B স্কোয়ার মানে A প্লাস B হোল স্কোয়ারের সূত্রে পড়ে গেছে। এইটুক A প্লাস B হোল স্কোয়ারের সূত্র পড়ে গেছে। এখানে A সমান A স্কোয়ার, B সমান B স্কোয়ার। তারপরে আমি এই যে মাইনাস A স্কোয়ার B স্কোয়ার রয়েছে, এটাকে আমি এভাবে লিখতে পারি, মাইনাস AB তার হোল স্কোয়ার সমান 8। এবার দেখো, এইটাকে আমি যদি ধরি তাহলে এই টোটালটা তার উপরে স্কোয়ার, এই টোটালটা যদি আমি B ধরি তার উপরে স্কোয়ার, তাহলে A স্কোয়ার মাইনাস B স্কোয়ার। এর সূত্রটা কি? এর সূত্রটা হচ্ছে A প্লাস B ইন্টু A মাইনাস B। আমি বসেছি A প্লাস B, A মাইনাস B। এখানে A সমান A স্কোয়ার প্লাস B স্কোয়ার, B সমান AB, সেটাই আমি বসিয়েছি। এখানে জাস্ট 8 ছিল, আমার 8 বসাবো। এবার দেখো, আমার 2 নম্বর সমীকরণে A স্কোয়ার প্লাস AB প্লাস B স্কোয়ার সমান 4 দেওয়া আছে, তাহলে আমি এইটা সমান 4 লিখতে পারি। A স্কোয়ার প্লাস B স্কোয়ার মাইনাস AB সমান 8। যেহেতু এটা সমান আমি 4 বসিয়েছি, আমার যেহেতু আমি বলেছিলাম তোমাকে 2 নম্বর সমীকরণ এর মতো করে আরেকটা সমীকরণ আমাকে বানাতে হবে। তো দেখো, এটার মতো করে কিন্তু আমার এই সমীকরণটা হয়ে গেছে। আমি এখন 4টা ওই সাইডে দিয়ে দেবো, A স্কোয়ার প্লাস B স্কোয়ার মাইনাস AB সমান 8। 4টা ওই পাশে ভাগ হয়ে যাবে, অর্থাৎ A স্কোয়ার প্লাস B স্কোয়ার মাইনাস AB সমান 2। এটা কাটাকাটি করবে, তো এটাকে আমি দিতে পারি 3 নম্বর সমীকরণ। এবার আমার 2 নম্বর সমীকরণের সাথে 3 নম্বর সমীকরণের একটা ম্যাচিং হয়ে গেছে, একই রকমের হয়ে গেছে। এবার আমি কি করতে পারি? আমি 2 প্লাস 3 করতে পারি। তাহলে করলে আমার এই মাইনাস AB, এই প্লাস AB, এটা কেটে যাবে। এটা কেটে গেলে আমি A স্কোয়ার প্লাস B স্কোয়ারের মানটা বের করতে পারবো। তো আমি 2 প্লাস 3, 2 প্লাস 3 নম্বর করে পাই, যোগ করে পাই। যোগ করে আমি কি পাবো? আমি 2 নম্বর বসাবো A স্কোয়ার প্লাস AB প্লাস
বি স্কোয়ার সমান 4, এ স্কোয়ার মাইনাস এ বি একটু সাজায় লিখলাম, সমস্যা নেই, প্লাস বি স্কোয়ার সমান 2। আমি যোগ যেহেতু করতেছি আমি চিহ্ন কোনো পরিবর্তন করবো না, যদি বিয়োগ করতাম আমি চিহ্ন পরিবর্তন করতাম। এই দুইটা কেটে যাবে, এখানে একটা এ স্কোয়ার একটা স্কোয়ার, 2a স্কোয়ার প্লাস এখানে দুইটা বি স্কোয়ার সমান 4 আর 2 কত 6, বা 2 কমান নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 6। অতএব এ স্কোয়ার বি স্কোয়ার সমান 3, 2 ওই সাইডে গেলে ভাগ হয়ে গেল। তাহলে আমার সেই কাঙ্ক্ষিত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা কিন্তু আমি পেয়ে গিয়েছি। এখন আমার খ নম্বর অপশনে বলছি এ বি এর মান বের করতে। এখন আমি যখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান পেয়েছি, তখন আমি এটা 1 নম্বর অথবা 2 নম্বর যে কোনো একটা সমীকরণে বসালেই কিন্তু আমি আমার কাঙ্ক্ষিত মানটা পেয়ে যাব। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, অথবা বিয়োগ করে দিলেও হয়, কোনো সমস্যা নেই, আমি বিয়োগই করে দিই। 2 বিয়োগ 3, 2 বিয়োগ 3 করে দিলেও হবে, কোনো সমস্যা নেই। এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 4, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 2। আমি যেহেতু বিয়োগ করতেছি আমার চিহ্ন সব পরিবর্তন হয়ে যাবে, সব চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এই যে এটা কেটে যাবে, এটা কেটে যাবে, 2ab সমান 4 মাইনাস 2, তাহলে কত 2, অর্থাৎ এ বি সমান 1। তাহলে আমি আমার কাঙ্ক্ষিত যে মান সেই দুইটা কিন্তু আমি এই পেয়ে গিয়েছি। অঙ্কটা আহামরি কোনো কঠিন অঙ্ক না, আই থিঙ্ক ইট ইজ ভেরি ইজি। আমি প্রথমে আমার দুইটা সমীকরণ দেওয়া ছিল, সেই দুটি সমীকরণ থেকে আমি 1 নম্বর সমীকরণ থেকে পেয়েছি এই যে রাশিটা, এই রাশিটাকে ভাঙিয়ে আমি 2 নম্বরের মতো করে নিয়েছি, করে নিয়ে জাস্ট যোগ করেছি, যোগ করলে আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান পেয়েছি। আমি এবার বিয়োগ করলে আমি এ বির মান পেয়েছি। এটা হচ্ছে অঙ্কটা। আমরা এখন 53 পেজের কাজের গ দাগের অঙ্কটা করব। দেখো অঙ্কটা খুব বেশি ইজি না, বারবার পরীক্ষাতে আসে, খুব কমন একটা অঙ্ক। দেওয়া আছে তোমার এক্স সমান √5 প্লাস √3, এক্স এর একটা মান দেওয়া আছে। দেওয়া থাকলে তোমার x³ প্লাস 8/x³ এর মান নির্ণয় করতে হবে। তো এই অঙ্কটাই এরকম যখন দেওয়া থাকবে x সমান এইটা, তখন আমার বের করতে হবে এর বিপরীত, মানে 1/x। এরকম অঙ্ক থাকলে আমার 1/x বের করতে হবে। দেখো আমার যেহেতু দেওয়া আছে x সমান √5 প্লাস √3, আমি বলেছিলাম যে এরকম দেওয়া থাকলে যদি এরকম মান নির্ণয় করতে বলে আমার 1/xটা বের করতে হবে। তাহলে আমি 1/x করলাম এখানে, তাহলে এ পাশে যখন আমি x উপরে 1 দিয়েছি এ পাশে 1 দিতে হবে, √5 প্লাস √3। ঠিক আছে, এবার আমি কি করব, 1/x সমান ডাইন সাইডে আমার নিচে যেটা থাকবে √5 প্লাস √3, নিচে যেটা আছে সেটা আমি এখানে বসাবো, √5 প্লাস √3, নিচে যেটা থাকবে ঠিক এর বিপরীত, এখানে প্লাস রয়েছে আমার নিতে হবে মাইনাস। আমি নিচে এখানে প্লাস, নিচে যেটা থাকবে এটার বিপরীত নিতে হবে, মানে √5 প্লাস আছে আমার বিপরীত মাইনাস নিতে হবে। এখন আমার ছিল এখানে এইটা, আমি যখন √5 মাইনাস √3 এখানে গুণ করেছি, আমার উপরেও √5 মাইনাস √3 গুণ করে দিতে হবে, তাহলে এটা কেটে যাবে, আমার যা ছিল তাই থেকে যাবে, কোনো অসুবিধা নেই। এবার 1/x, এবার 1 এর সাথে গুণ করলে একই থেকে যায়, 1 √5 মাইনাস √3। এখন এইটাকে আমি √5 প্লাস √3, √5 মাইনাস √3, এটাকে আমি এভাবে লিখতে পারি, √5 তার হোল স্কয়ার মাইনাস √3 তার হোল স্কয়ার। মানে এখানে এটাকে আমি ধরবো √5 তার স্কয়ার,
বিটাকে ধরবো √3 তার স্কোয়ার, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্র সেটা হচ্ছে এ প্লাস বি এ মাইনাস। এখন তারপরে আমি কি লিখতে পারি, 1/x সমান √5 মাইনাস √3। এই রুট আর স্কোয়ার উঠে যাবে, তাহলে থাকবে কি 5 মাইনাস 3, মাইনাস রুট আর স্কোয়ার উঠে গেল 5 মাইনাস 3, বা 1/x সমান কত হবে √5 মাইনাস √3, 5 মাইনাস 3 কত 2। আচ্ছা, আমি এই পর্যন্ত রাখবো। আমি তোমাদেরকে বলেছিলাম যদি এরকম অঙ্ক থাকে এক্স সমান এইটা, এর বিপরীত 1/x এর মান আমাদের বের করে নিতে হবে। আমি এই পর্যন্ত বের করেছি। এখন আমি এর পরে চলে যাব। এরপরে আমার কার মান বের করতে হবে, x³ প্লাস 8/x³ সমান, আমি এক্স এর উপরে হোল কিউব করব, 8কে এভাবে লিখবো 2/x তার হোল কিউব। তাহলে 2 এর হোল কিউব করলে 8, এক্স এর কিউব করলে কিউব, যা ছিল তাই। ঠিক আছে, এবার দেখো a³ প্লাস এখানে b হচ্ছে 2/x, a³ প্লাস b³ এর সূত্রটা হচ্ছে a প্লাস b তার হোল কিউব মাইনাস 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু এ প্লাস বি। এটা কার সূত্র, এটা এরকম সূত্র, a³ প্লাস b³ সমান a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab a প্লাস বি, এটা সূত্র। তো আমি এখানে a সমান x আর b সমান 2/x বসিয়েছি। তো এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো x প্লাস 2/x, তুমি এখানে x এর মান তোমার দেওয়া আছে, ভালো কথা। 2/x এর কিন্তু তুমি মান পাওনি, তুমি কিন্তু এখানে পেয়েছো 1/x। এই 1/x থেকে 2/x এর মান বের করে নিয়ে আসা যাবে খুব সহজে। দেখো কিভাবে সেটা, আমি এ পাশেও 2 গুণ করবো, ও পাশেও 2 গুণ করবো। তাহলে 2 ইন্টু 1/x সমান 2 ইন্টু √5 মাইনাস √3/2। এখন দেখো এই 2 তো নিশ্চয়ই উপরে, আমি তো গুণ করেছি, নট ভাগ, গুণ করেছি। তাহলে এই 2 আর 1 গুণ করে কি হবে 2/x সমান এই 2 উপরে এই 2 নিচে, অবশ্যই কেটে যাবে, ভিতরে গুণ চিহ্ন রয়েছে। তাহলে কত হবে √5 মাইনাস √3। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক্স এর মান আমি যেটা পেয়েছি 2/x এর মান একই রকম প্রায় পেয়েছি। তো আমি এবার কিন্তু মানটা বসাতে পারি। এক্স এর মান কত, √5 প্লাস √3 প্লাস 2/x এর মান কত পেয়েছি, √5 মাইনাস √3 মাইনাস 3। এই এক্স উপরে এই এক্স নিচে, এটা কেটে যাবে। এই 2 তো উপরে, এই 3ও উপরে, তাহলে আমার কি হবে, এই 3 আর 2 গুণ করে হবে 6। এবার আমি আবার মান বসাই দেব। এক্স এর মান কত, √5 প্লাস √3, 2/x এর মান কত, √5 মাইনাস √3। আমি জাস্ট মান বসিয়েছি, আর কোনো জটিলতা নেই এখানে। তো এখানে কত হবে দেখো, এই মাইনাস √3 আগে মাইনাস রয়েছে, এই √3 আগে প্লাস রয়েছে, তাহলে এই দুইটা কেটে যাবে। তাহলে এখানে একটা √5 আর একটা √5, দুইটার আগে প্লাস রয়েছে, তাহলে এখানে কত লিখবো আমি 2√5, তার উপরে দেখো হোল কিউব রয়েছে -6। এখানে কত রয়েছে দেখো, মাইনাস √3 প্লাস √3, এই দুইটা কাটবে, তাহলে ইন্টু, যেহেতু 6 এর উপরে গুণ আছে, তাহলে কয়টা √5, দুইটা, একটা √5 আর একটা √5, দুইটা। 2 এর হোল কিউব করলে কত হবে, 2 এর হোল কিউব করলে 8 গুণ √5 এর হোল কিউব করলে কত হবে 5√5 মাইনাস 6 দুগুণ কত 12 √5, 5 কত 40 √5 মাইনাস 12 √5, 40 √5 থেকে 12টা √5 বিয়োগ করলে 28 √5 হলো এখানে অ্যান্সার।
আমি জানি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এখনো এটা বোঝোনি যে 2√5 কে কিউব করলে কিভাবে 40√5 হয়। দেখো এখানে ঘটনাটা কি ঘটে, 2-র উপরে কিউ গুণ √5-এর উপরেও তো কিউ হবে নাকি, অবশ্যই 2-র কিউব করলে কত হবে 8 গুণ √5 যদি তুমি কিউব করো মানে √5 কয়বার 3 বার, √5 গুণ √5 গুণ √5, এখানে এই দুইটা √5 মিলে হবে একটা 5, আর √5 তো এখানে আছে, দুইটা √5 মিলে হবে একটা 5 আর √5 ছিল, তাহলে এই সেই √5 আর 2-র কিউব করলে 8, 5 40 √5 মাইনাস 6 × 12 √5, এটা বিয়োগ করলে 28 √5 হবে। তো এই হচ্ছে অঙ্ক, আমার অ্যান্সার এসেছে 28 √5। অঙ্কটা খুব বেশি জটিল না এবং পরীক্ষাতে এসএসসি পরীক্ষাতে বারবার আসে। দেখো আমি অঙ্কটা আরেকবার বুঝাচ্ছি, আমার যেটা দেওয়া আছে এরকম অঙ্কে এক্স এর মান যেটা দেওয়া আছে আমার টার্গেট থাকবে 1/x এর মান বের করা। এই 1/x এর মান বের করতে গেলে আমার কি করতে হবে, আমার নিচে যে √5 প্লাস √3 রয়েছে এর বিপরীত মানে √5 মাইনাস √3 নিচেও গুণ করতে হবে উপরেও গুণ করতে হবে, এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়ে গেছে। তো এটা আমার করলে 5 - 3 2, আমার যেহেতু প্রয়োজন হচ্ছে 2/x এই জন্য আমি 2 গুণ করেছি এ পাশেও ও পাশেও, তখন আমার এটা কেটে যাবে, 2/x এর আমি একটা মান পেয়েছি, জাস্ট এই x এর মান আর 2/x এর মান ওখানে বসিয়ে দিয়েছি, দিলে অঙ্কটা শেষ। আমরা এখন 212 পেজের উদাহরণ 7 অঙ্কটা কি বলা আছে দেখো, a³ + b³ / a - b + c সমান এটা হলে প্রমাণ করো যে ABC ক্রমিক সমানুপাতিক। আচ্ছা এখন আমাকে আগে শিখতে হবে ABC ক্রমিক সমানুপাতি মানেটা। দেখো আমরা ABC ক্রমিক সমানুপাতির বিষয়টা হচ্ছে ABC যদি ক্রমিক সমানুপাতি হয়, সমানুপাতি হলে আমরা কি লিখতে পারি A/B = B/C, এটা লিখতে পারি আমরা। এখন এইটা মানে কি, আমরা যদি এটা এরকম ভাবে লিখি A/B = B/C, এটাকে আমরা এভাবে লিখতে পারি। তাহলে এটাকে যদি আমরা আর গুণ করি তাহলে কি হবে B² = AC, তার মানে আমি যদি B² = AC এইটা প্রমাণ করতে পারি তাহলে আমরা বলতে পারবো যে এটা একটা ক্রমিক সমানুপাতি। তার মানে আমার টার্গেট কি ABC ক্রমিক সমানুপাতি দেখানো, মানে টার্গেট হচ্ছে B² = AC-টাকে আমার বের করা। তো এটা তোমরা করবা না, এটা আমি এমনি করলাম রাফের জন্য তোমাদের বোঝানোর জন্য, ঠিক আছে। সমাধান এখান থেকে আমরা করতেছি, আমার কি দেওয়া আছে সেটা আমি লিখবো। দেওয়া আছে A³ + B³ a - b + c * a + b, এইটা আমার দেওয়া আছে। দেখো এবার আমি কি করবো, A³ + B³ ডাইরেক্ট সূত্র রয়েছে a + b a² - ab + b², এরকম সূত্র রয়েছে আমার। কেন, কারণ আমি এরকম এই জাতীয় রাশিটা পাওয়ার জন্য আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করলাম এখানে, a - b + c = a * a + b। এই লাইনটাতে আমরা কিচ্ছু করিনি, আমরা জাস্ট A³ + B³ এর সূত্রটা বসিয়ে দিয়েছি, আর কিচ্ছু করিনি। তো এবার আমি কি করতে পারি, এবার আমি গুণ করতে সরি না, আমার এ পাশেও A + b রয়েছে, এ পাশেও A + b রয়েছে এবং উপরে, তার মানে আমি যদি A + b দিয়ে ভাগ করি তাহলে এটা কেটে যাবে, আমি একটু জিনিসটা সহজ হয়ে যাবে আর কি। A² - AB + B² / a - b + c ইয়ে আমরা এখানে লিখব A + b দ্বারা উভয় পক্ষে ভাগ করে, তারপরে কি করতে পারি আমরা আর গুণ করতে পারি, A + b দ্বারা উভয় পক্ষে ভাগ করে মানে এখানে A + b
নিচেও এ প্লাস বি, তাহলে এটা কেটে যাবে, এ প্লাস বি কেটে যাবে। ঠিক আছে, তো দেখো আমি এর নিচে কিছু নাই মানে 1 রয়েছে, আমরা আর গুণ করবো। এর নিচে 1 দিয়ে একে যদি আমি আর গুণ করি, যা আছে তাই বসে যাবে। এই ইয়ে দিয়ে একে গুণ হয়ে যাবে, তাহলে ইয়ে দিয়ে একে গুণ হয়ে গেলে এরকম হয়ে যাবে, বা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই ইয়ে দিয়ে সবাইকে গুণ হয়ে যাবে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস এসি। এবার আমি সবগুলো এক সাইডে নিয়ে আসবো, এ স্কোয়ার প্লাস আছে এ পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, সাইড চেঞ্জ করবো আর কিচ্ছু না, শুধুমাত্র সাইডটা চেঞ্জ করেছি। এ স্কোয়ার কেটে যাবে, এ বি কেটে যাবে, থাকবে কি বি স্কোয়ার মাইনাস এসি সমান 0, অর্থাৎ বি স্কোয়ার সমান এসি। এসিটা ওই সাইডে গেলে দেখো আমার সেই কাঙ্ক্ষিত যে মানটা বি স্কোয়ার সমান এসি, বি স্কোয়ার সমান এসি, এই বি স্কোয়ার সমান এসি হলে আমি বলতে পারি এটা কি এবিসি ক্রমিক সমানুপাতি, অতএব এ কমা বি কমা সি ক্রমিক সমানুপাতি। এই ছিল অঙ্কটা, খুব বেশি কঠিন না, সহজ, একদম সহজ একটা অঙ্ক। আমরা এখন 214 পেজের উদাহরণ 11 এটা করব। উদাহরণ 11টা আমি সৃজনশীল প্রশ্ন, তোমরা বই বের করে দেখো, আমি লিখি নাই প্রশ্নটা। প্রশ্নে কি বলা আছে, এ বি সি ও ডি ক্রমিক সমানুপাতিক এবং এক্স এর একটা মান দেওয়া রয়েছে, তাই না? আমার ক দাগে দেখাতে হবে যে, দেখাও যে ক দাগে বলেছে, দেখাও যে এ বাই সি সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা আমার দেখাতে হবে, প্রমাণ করতে হবে। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমার দেওয়া আছে এ বি সি ও ডি 4টা ক্রমিক সমানুপাতিক। আমার দেখো কতে প্রমাণে কোথাও ডির কোনো ফাংশন নেই, ডি উল্লেখ নাই, এজন্য এ বি সি ও ডি 4টি ক্রমিক সমানুপাতিক হলেও আমার ডিটার কথা এখানে আনার দরকার নেই, যেহেতু আমার ডি প্রমাণে নাই। এজন্য আমি এ বি সি ক্রমিক সমানুপাতিক যেহেতু দেওয়া আছে, সেহেতু আমি লিখতে পারি, দেওয়া আছে এ ইস টু বি সমান বি ইস টু সি, কারণ আমরা জানি এ বি সি ক্রমিক সমানুপাতিক। যদি হয় তাহলে আমরা এটা লিখতে পারি এ ইস টু বি সমান বি ইস টু সি। এটা আমি আগের ভিডিওতে তোমাদের খুব সুন্দর করে বুঝিয়েছি রাফে। তো এই অঙ্কটায় যদি আমার এইটা দেওয়া থাকে, এখান থেকে আমি তোমাদের কি শিখিয়েছিলাম, আমি শিখিয়েছিলাম এ ইস টু বি মানে এ বাই বি সমান বি বাই সি, বা বি স্কোয়ার সমান এসি, আর গুণ করেছি। তার মানে আমি কি মান পেয়েছি, বি স্কোয়ার সমান এসি এর একটা মান আমরা পেয়েছি, বি স্কোয়ার সমান এসি। এবার আমি দেখো প্রমাণের লাইনে চলে যাব। প্রমাণে আমার কি বলা আছে, প্রমাণে আমার বলা আছে এ বাই সি সমান ডান পক্ষ। তো এক্ষেত্রে আমার ডান পক্ষটা আগে লিখতে হবে, ডান পক্ষ সমান কি বলা আছে বলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দেখো খুবই সহজ একটা অঙ্ক। এই বি স্কোয়ার এখানে জাস্ট মানটা বসাই দিব, আর কিছু না। বি স্কোয়ার সমান কী হবে, এসি। বি স্কোয়ার সমান কী হবে, এসি সি স্কোয়ার। আমি কিচ্ছু করি নাই, জাস্ট আমি বি স্কোয়ারের জায়গায় এসি এর মানটা বসিয়েছি, আর কিচ্ছু করিনি। তো দেখো এখানে আমি এর মানটা আমি এখান থেকে কমান নিতে পারি এ প্লাস সি, এখান থেকেও আমি এখান থেকেও আমি এ কমান নিতে পারি না, আমি এখান থেকে কমান নিব সি, তাহলে থাকবে এখানে এ প্লাস এখানে থাকবে সি। দেখো এইটা আর এটা কেটে যাবে, এ বাই সি, এটা হচ্ছে বামপক্ষ। তো অর্থাৎ বামপক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। আমার ক দাগের অঙ্কটা শেষ। এটাই ছিল ক দাগ, খুবই সহজ একটা অঙ্ক। আমরা এখন 214 পেজের 11 নম্বর উদাহরণের সৃজনশীল যে উদাহরণটা রয়েছে তার গ দাগ করবো। আমার গ দাগে আমার এই যে রাশিটা আমি লিখেছি এইটার মান নির্ণয় করতে বলেছে। তো আমার দেওয়া আছে এইটা, এখান থেকে আমার এইটার মান নির্ণয় করতে হবে। তাহলে আমি কিভাবে করব, দেখো আমার এখানে দুইটা পার্ট রয়েছে, একটা পার্ট একটা পার্ট। এই পার্টে দেখো উভয় পাশে 5p রয়েছে। তাহলে আমার এখান থেকে আমার কি করতে হবে, বা দিয়ে 5p, যেহেতু আমার প্রথম পার্টে 5p রয়েছে, এই জন্য আমার 5p দিয়ে নিচে ভাগ করতে হবে। তাহলে নিচে যদি আমি ভাগ করি তাহলে কি হবে, দেখো 10
পি কিউ বাই 5p ইন্টু পি প্লাস কিউ। আমি উভয় পাশে 5p দিয়ে ভাগ করেছি, এ পাশে লিখতে পারো 5p দ্বারা ভাগ করে। ঠিক আছে, এখন দেখো তাহলে কি হবে, এক্স বাই 5p, এ 5 দিয়ে 10 কাটলে কত হবে 2, তাহলে পি পিউ কেটে যাবে, তাহলে কত থাকবে 2q বাই পি প্লাস কিউ। দেখো আমি কেন 5p দিয়ে ভাগ করলাম, কারণ আমার এইটুকুর মান আমার প্রয়োজন। তো এইটুকুর মান আমি এখান থেকে নিচে নিয়ে এসেছি 5 এবার এখানে যদি আমি একে যোজন বিয়োজন করি তাহলে আমি এই পার্টটার মান পেয়ে যাব, এর জন্য আমি কিন্তু 5p দিয়ে ভাগ করেছি। তো এটাকে আমি যোজন বিয়োজন কিভাবে করব, আমরা জানি নিচে যেটা থাকে সেটা প্লাস হয়ে যায়, আবার উপরেরটা বসে যায় -5p, এটা যোজন বিয়োজন করলে এই হয়, তোমরা জানো। দেখো এবার একেও আমি করব 2q, তাহলে নিচেও থাকবে কত 2q, এবার নিচে যেটা থাকবে সেটা উপরে প্লাস হয়ে যাবে পি প্লাস কিউ, নিচে সম্পূর্ণ মাইনাস হয়ে যাবে উপরেরটা, তাহলে -p - q, এটাই হচ্ছে কাহিনী। তাহলে আমি দেখো এক্স প্লাস 5p এক্স মাইনাস 5p, এটার মান আমি পেয়ে গেলাম কিভাবে, 2q প্লাস কিউ, তাহলে 3q প্লাস পি বাই 2q থেকে একটা কিউ বাদ, তার মানে q মাইনাস পি। এটা হলো আমি পেয়ে গেছি প্রথম পার্টের মান, আমি প্রথম পার্টের মান পেয়ে গেছি। এবার আমার উদ্দেশ্য হলো এই এক্স সমান এই দেওয়া আছে এখান থেকে আমার দ্বিতীয় পার্টের মানটা বের করা। দেখো ডিয়ার স্টুডেন্টস, এখানে কিন্তু 5q রয়েছে, উপরেও 5q নিচেও 5q, এজন্য আমি এখানে যেমন 5p দিয়ে ভাগ করেছিলাম আমি এবার নিচে 5q দিয়ে ভাগ করব। দেখো সেটা কিভাবে, আবার আমি লিখব, আবার x সমান যেহেতু আমার দেওয়া আছে ওই দেওয়া আছে থেকেই আমি অঙ্কটা করব। বাহ, আমি এবার 5q দিয়ে ভাগ করব, এক্স বাই 5q, 5q দিয়ে আমি আগে ভাগ করেছিলাম 5p, এবার কিন্তু 5q, কারণ আমার 5q মান বের করতে হবে, এজন্য 10pq বাই পি প্লাস কিউ, আমার 5q দিয়ে আমি ভাগ করেছি। এবার এখানে তোমরা লিখবা 5q দ্বারা ভাগ করে। ওকে, দেখো এবার এই 5 10 কাটলে 2, এই কিউ এই কাটলে তাহলে থাকবে এখানে 2p আর নিচে থাকবে p প্লাস কিউ, আর এখানে তো অবশ্যই 5x বাই 5q ছিল। এবার একে আমি যোজন বিয়োজন করব, তাহলে x প্লাস 5q x মাইনাস 5q, 2p নিচেও 2p বসবে, এটা উপরে প্লাস হয়ে যাবে আগের মতোই সেম -p - q, অতএব x প্লাস 5q বাই x মাইনাস 5q সমান কি পেয়েছো, 3p প্লাস q, 2p থেকে একটা p বাদ গেল p মাইনাস q। এবার তুমি এইটা সমান এটা পেয়েছো, এইটা সমান এটা পেয়েছো, জাস্ট এই দুইটার মান আমি এবার উপরে বসাই দিব। হ্যাঁ, এটা লিখবো যে আমার কাঙ্ক্ষিত যে মানটা আমার বের করতে বলেছে প্রশ্নে। এই যে সমান, এটার মান তুমি কি পেয়েছো, 3q প্লাস p বাই q মাইনাস p প্লাস, এটার মান তুমি কি পেয়েছো, 3p প্লাস q p মাইনাস q। দেখো এবার আমি কি করব, q মাইনাস p, আমি এবার লসাগু যদি আমি করতে যাই, লসাগু করতে গেলে এই অঙ্কের নিচে আছে q মাইনাস p, এখানে আছে p মাইনাস q হরে, তো আমার এই হরটাকে আমার একই করে নিতে হবে, একই করে নিলে আমি যদি এখানে মাইনাস কমান নিই তাহলে কি হয়ে যাবে, এই যে মাইনাস কমান সেই মাইনাসটা মাঝে দিলাম, কোনো সমস্যা নেই, উপরে যা ছিল তাই আমি বসিয়ে দিলাম, এখানে মাইনাস কমান দিলে মাইনাস কিউটা হয়ে যাবে প্লাস কিউ, আর পিটাকে প্লাস ছিল হয়ে যাবে মাইনাস। এই হচ্ছে কাহিনী, কেন করলাম, এর সাথে হর ম্যাচিং করানোর জন্য, হরটাকে এক করানোর জন্য। দেখো এবার আমি উভয় পাশ থেকে কিউ মাইনাস পি কমান দিলাম, লসাগু করলাম, উপরে কি থাকবে 3q প্লাস পি
মাইনাস 3p মাইনাস কিউ। আচ্ছা, এবার এখানে কি হবে, 3q থেকে একটা কিউ বাদ যাবে, এইটা আর এইটা, 2q মাইনাস পি থেকে একটা পি থেকে তিনটা পি বাদ, তার মানে মাইনাস 2p, কিউ মাইনাস পি, এর 2 কমন নেওয়া যাবে, কিউ মাইনাস পি বাই কিউ মাইনাস পি, এটা এটা কেটে যাবে, সমান 2। এটা হচ্ছে মান। সেখানে তোমাদের একটা প্রশ্ন একটা দেওয়া আছে, যেখানে বলা আছে মান নির্ণয় করো যেখানে কিউ নট ইকুয়াল টু নট ইকুয়াল পি, মানে কিউ আর পি সমান হতে পারে না। কেন সমান হতে, যেহেতু বলে দিয়েছে কিউ আর পি সমান না, তাহলে আমি কাটতে পারতেছি। যদি সমান হতো তাহলে কিন্তু এটা 0 হয়ে যেত, কারণ কিউ এর মানও যদি তুমি ধরে নাও 5, পির মানও তুমি 5, তাহলে 5 মাইনাস 5 কত, 0 হয়ে যেত, তাহলে 2 0 হয়ে যেত অ্যান্সার। যেহেতু ওরা বলেই দিয়েছে কিউ আর পি সমান না, তাহলে আমি বলতেছি যে এটা কেটে যাবে। যেহেতু সমান না, সেহেতু বিয়োগফল, উপরের বিয়োগফল নিচের বিয়োগফল একই হবে, আমি কাটতে পারবো। এই হচ্ছে অঙ্কটা, খুব বেশি কঠিন না, জাস্ট ক্যালকুলেশন ভিত্তিক ম্যাথ আমার সবসময় ভালো লাগে। আমি আশা করি তোমরাও এই টাইপের অঙ্কগুলো খুব ইজিলি করতে পারবা। ডিয়ার স্টুডেন্টস, এই অঙ্কটাই একটু আমার অঙ্কটা পাতানো ভুল ছিল। দেখো এখানে এ স্কোয়ার দেওয়া আছে বাম পক্ষে, কিন্তু এখানে ডি স্কোয়ার হবে, এখানে এ স্কোয়ার না হয়ে কি হবে, ডি স্কোয়ার হবে। তো এখানে ডি স্কোয়ার, তার মানে আমার এই অঙ্ক যতটা ক্যালকুলেশন আমি করেছিলাম, লাস্টে এই k6, এখানে k6 হবে না, শুধুমাত্র ডি স্কোয়ার হবে। ঠিক আছে, এটা তোমরা বুঝে নিও, অঙ্কটা পাতানো ভুল ছিল। এখানে এর মান বসিয়েছিলাম, কোনো মান বসানো যাবে না, ডি স্কোয়ারই থেকে যায়। তো এরপরে আমরা করব, এরপরে এই লাইনের পরে আমরা কি করব, এই লাইন থেকে আমার দেখো ডি স্কোয়ার কে স্কোয়ার আমি কমান নিতে পারতেছি, তাহলে এখানে থাকতেছে কি k4, এখানে থাকতেছে কে স্কোয়ার, এখানে থাকতেছে 1, এইটুকে আমি কমান নিতে পারতেছি ডি স্কোয়ার, নিলে আমার থাকতেছে কি k4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, এটা থাকতেছে। এরপরে আমি এখানে যাচ্ছি, এরপরে এখানে যাচ্ছি, দেখো স্কোয়ার আর এই ডি, এ সবই তো গুণ, তো আমি এইটা আর এটা আমি আলাদা করে লিখলাম গুণ আকারে, ডি স্কোয়ার k4। এবার দেখো এইটা আর এইটা হুবহু একই জিনিস, এই জন্য আমি দুইটার উপরে স্কোয়ার দিয়ে দেবো, k4 কে স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। এটা হচ্ছে আমার বাম পক্ষ এসেছে, ঠিক আছে, এটা আমার বাম পক্ষ এসেছে। এবার আমি ডান পক্ষটা করব, আমার ডান পক্ষ কি ছিল, এবি। এবার আমি কি করব, লেফট হ্যান্ড সাইড করেছিলাম, তাহলে এটা আর এইচ, রাইট হ্যান্ড সাইড। তো দেখো কি ছিল, এবি প্লাস বিসি প্লাস সিডি তার হোল স্কোয়ার, এই যে ডান পক্ষ, এটা প্রশ্ন যেটা ছিল। এবার তুমি যাদের মান বসাবো, মান কিভাবে বসাবো, দেখো এর মান কি ছিল, এর মান ছিল বি কে, রাইট, এর মান কি ছিল, এর মান ছিল ডি কে কিউ। আমি এখানে মান নাই, মুছে ফেলেছি, এই জন্য একটু মনে নাই হয়তো। এর মান কত, ডি কে কিউ ইন্টু বির মান কত পেয়েছিলাম, ডিকে স্কোয়ার, আচ্ছা বির মান কি, ডিকে স্কোয়ার ইন্টু সির মান কি পেয়েছিলাম, সির মান পেয়েছিলাম শুধুমাত্র ডিকে, সির মান কি পেয়েছিলাম শুধুমাত্র ডিকে, আর ডির মান শুধুমাত্র ডি, রাইট। ওকে, টোটালটা আমি লিখেছি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, উপরে স্কোয়ার ছিল স্কোয়ার দিয়েছি। দেখো ডি একটা দুইটা, মানে পাওয়ারে পরে গুণ ওর থাকলে যোগ 1 + 1 2, কে 3 আর 2 কত 5। তোমরা এখানে 3 দুনো 6 বসিও না, কারণ যে পাওয়ারে যদি গুণ থাকে বেজে, তাহলে এটা কি হয়, পাওয়ারে যোগ হয়, 3 আর 2 5। ঠিক আছে, এখানে একই সিস্টেম, এর উপরে 1 এর উপরে 1, তাহলে 1 ডি, আর এটা গুণ আকারে আছে, আমি দুইটা 1 + 1, তার মানে d2 k2, আর এখানে 1, 2 + 1 3, তাহলে k3 প্লাস এখানে d2 প্লাস কে, এই যে টোটালটার উপরে কি হবে, স্কোয়ার। তো এখান থেকে যদি আমি কমান নিই, d2k, তাহলে এখানে কি থাকতেছে, d2 কেটে যাচ্ছে, শুধুমাত্র কে ফার্স্ট আসলে একটা নিলে, তাহলে 4টা থেকে যাচ্ছে, প্লাস এখান থেকে দুইটা থেকে যাচ্ছে, আর এখান থেকে একটা থেকে যাচ্ছে,
D2 কে এটার সাথে ভাগ করলে K4 থাকতেছে, এটার সাথে এটা করলে 1K স্কোয়ার থাকতেছে, এটা কাটালে 1 থাকতেছে। এটা তাই দেখো আমি লেফট হ্যান্ড সাইডে যে মানটা পেয়েছিলাম রাইট হ্যান্ড সাইডে সেই একই মান পেয়েছি, অর্থাৎ LHS সমান RHS দেখানো হলো। এটা ছিল অঙ্ক, খুবই সহজ একটা অঙ্ক। আমরা এখন গ দাগ করবো। গ দাগ কাটো। ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন 214 পেজের উদাহরণ 11 এর খ দাগ করব। তো খ দাগে দেখো কি বলেছে, প্রমাণ করো যে এইটা সমান এইটা। দেখো এখানে এ বি সিও রয়েছে, আবার ডিও রয়েছে। এজন্য আমার এবার আগের মতো না, ক দাগের মতো না, আমার এবার যেহেতু আমার এ বি সি ডি ক্রমিক সমানুপাতে দেওয়া রয়েছে, এজন্য আমি এবার চারটায় নেব। এ বি সি ডি চারটা ক্রমিক সমানুপাতে, এটা আমি এখান থেকে করব। দেখো দেওয়া আছে এ বি সি ও ডি চারটা ক্রমিক সমানুপাতিক। এ বি সি ও ডি ক্রমিক সমানুপাতিক, এটা আমার দেওয়া আছে ক্রমিক সমানুপাতিক। তাহলে আমি কি বলেছিলাম তোমাদের, আমি কি বলেছিলাম, যদি এরকম থাকে চারটা ক্রমিক সমানুপাতিক তাহলে কি হবে বলো, এ ইস টু বি, এটা লেখার দরকার নেই, তুমি ডাইরেক্টলি এটা লিখতে পারো এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি, এটা লিখতে পারো, কোনো সমস্যা নেই। এটা এখন আমি জানি ক্রমিক সমানুপাতি হলে এটা লেখা যায়। তাহলে এবার আমি কি করতে পারি, ধরি এই টোটালটাই এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি সমান কে ধরি। আমি ধরে নিয়েছি এটা কে। এখানে কেটা হচ্ছে কি সমানুপাতিক ধ্রুবক। হ্যাঁ, এখানে কি কে, এগুলো লিখে দিবা যেখানে কে একটি সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক কে এখানে একটা ধ্রুবক। তাহলে আমার কি হবে বলো, তাহলে এ বাই বি সমান কে, আমি যদি তিনটাকেই সমান কে ধরি তাহলে এ বাই বি সমান কে লিখতে পারি, এবং কি লিখতে পারি, বি বাই সি সমান কে লিখতে পারি, আবার কি লিখতে পারি, সি বাই ডি সমান কে লিখতে পারি। তাহলে আমার এখান থেকে কি আসবে বলো, এর মানটা কি আসবে, এ সমান বি কে, আচ্ছা বি সমান কি আসবে, সি কে, আর ডি সমান কি আসবে, সরি সি সমান কি আসবে, ডি কে। আমি তিনটার মান পেয়েছি, এ বি আর সি। দেখো যেহেতু আমি এখানে তিনটা সমীকরণ দিতে পারি, বইতে দেওয়া নেই, তুমিও না দিলেও চলবে, সমস্যা নেই। বির জায়গায় তুমি কি পেয়েছো, সি কে, সেই বি জায়গাটা তুমি এখানে সি কে বসাতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা সির মানটা তুমি এখানে কি পেয়েছো, ডি কে, সেটাই তুমি বসাও, কোনো সমস্যা নেই। আর ডির মান তুমি এখানে পাও নাই, লেখার দরকার নেই। তাহলে তুমি এটা কি পেলে, সি কে স্কোয়ার, আর এখানে কি পেলে, ডি কে স্কোয়ার, তাই তো, এটাই তুমি পেয়েছো। তাহলে তুমি এই প্রমাণ করো যে লাইনে সেখানে এ বি ও সি রয়েছে, তুমি সেই তিনটা জিনিসই কিন্তু পেয়ে গেছো অলরেডি, এ বি আর সি তিনটা মান তুমি এখানে পেয়েছো। জাস্ট এই মানগুলো এখানে বসাবো, আর কিচ্ছু না। তো প্রমাণের ক্ষেত্রে আমি এল এইচ এস লেফট হ্যান্ড সাইড আমি ওটা বসাবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আচ্ছা এর মানটা কি, তুমি এর মানটা কি পেয়েছো, সি কে স্কোয়ার, সি কে স্কোয়ার, এর উপরে তো হোল স্কোয়ার রয়েছে, তার মানে তুমি এই টোটালটার উপরে স্কোয়ার দেবে অবশ্যই, প্লাস বির উপরে স্কোয়ার, বি কি পেয়েছো, ডি কে স্কোয়ার, তার উপরে নিশ্চয়ই স্কোয়ার দিবা কারণ তোমার বির উপরে স্কোয়ার রয়েছে, সির উপরে স্কোয়ার, সি সমান কি পেয়েছো, ডি কে, এই ডি কে তার উপরে স্কোয়ার দিবা, কিন্তু এইটুকুর মান পেলে। এবার এইটুকুর জন্য আমরা এই পাশে করব কি হয়, বির মান কি পেয়েছো তুমি, ডি কে স্কোয়ার, ডি কে স্কোয়ার, যেহেতু বির উপরে স্কোয়ার হয়েছে তুমি একটা স্কোয়ার দিবা, প্লাস সির উপরে স্কোয়ার, সির মান কি পেয়েছো, ডি কে, তার উপরে তুমি একটা স্কোয়ার দাও, প্লাস ই এর উপরে স্কোয়ার, এর মান তুমি কি পেয়েছো, সি কে স্কোয়ার, এই যে তুমি এটা দিলে, ঠিক আছে, তুমি জাস্ট মান বসিয়েছো আর কিচ্ছু না।
তো দেখো এই সির উপরেও তো স্কোয়ার রয়েছে, তার মানে এটা কি হবে সি স্কোয়ার, কি হবে বলো K4 প্লাস ডির উপরেও স্কোয়ার রয়েছে, সেই বসালো কে স্কোয়ার, পাওয়ারে পরে গুণ হয় K4 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার। এইটা তুমি এখানে পেয়েছো। আর এখানে পেয়েছো কি ডির উপরে স্কোয়ার, কে এর উপরে 4, ডির উপরে স্কোয়ার, কে এর উপরে স্কোয়ার প্লাস সির উপরে স্কোয়ার, কে স্কোয়ার স্কোয়ার মানে 2 2 গুণ 4 K4। ঠিক আছে, এটা তুমি পেয়েছো। ওকে, এবার এখান থেকে তুমি কি কমন নিতে পারতেছো সেটা তোমার দেখার বিষয়। এখানে সি কে স্কোয়ার, সির মান তো তুমি এখানে বসাতে পারতে, এখানে তুমি সির মানটা বসাতে পারতে, এখানেও সির মানটা তুমি বসাতে পারতে। এখন বসায় কোনো সমস্যা নেই। সির উপর স্কোয়ার, সির উপর স্কোয়ার, সি সমান কি পেয়েছো ডি কে তার স্কোয়ার ইন্টু K4 প্লাস, আর যেগুলো আছে সব মান বসায় দাও, কোনো সমস্যা নেই। ডি স্কোয়ার K4 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার, এখান থেকে তুমি ডি স্কোয়ার K4 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার, তুমি সি স্কোয়ার, সির মানটা বসাবো আর কিছু না, ডি কে স্কোয়ার ইন্টু K4। এই তুমি এখান থেকে কি পাবা, ডির উপরে স্কোয়ার কে স্কোয়ার ইন্টু K4 ছিল প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার ডি স্কোয়ার কে স্কোয়ার। এখান থেকে তুমি কি পেলে, ডি স্কোয়ার K4 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, ডি নাই স্কোয়ার নাই, ডি কে 6 পাওয়ারের পরে কি হয়, পাওয়ারের পরে কি হয় গুণ হয় ডি। আমরা এখন 11.1-এর 3 দাগ করব। তো এই অঙ্কটা কি বলা আছে দেখো, দুইটি সংখ্যার অনুপাত 3:4, এদের লসাগু 180, সংখ্যা দুইটি নির্ণয় করো। খুবই সহজ একটা অঙ্ক। আমরা এরকম অঙ্কে কি করব, আমরা প্রথমে লিখব, ধরি প্রথম সংখ্যাটি, দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, তাহলে আমরা ধরি প্রথম সংখ্যাটি 3x এবং দ্বিতীয় সংখ্যাটি 4x, এটা আমি ধরে নিয়েছি আর কি, যেহেতু আমার বলে দিয়েছে দুইটি সংখ্যার অনুপাত 3:4, আমি ধরে নিয়েছি প্রথম সংখ্যাটি 3x, দ্বিতীয় সংখ্যাটি 4x। তাহলে আমার এই 3x অর্থাৎ সংখ্যা দুটির লসাগু কত হবে বলো, 3x আর 4x এর লসাগু কত হবে। আমি যদি আলাদা আলাদা করি, 3 এবং 4 এর লসাগু হচ্ছে 3 আর 4 এর লসাগু হচ্ছে 12, আর এখানে এক্স আর এক্স থেকে যাচ্ছে, সেই দুইটার লসাগু এক্স আর এক্স এর লসাগু তো আমি একটাই নিব এক্স, তার মানে 3x ও 4x এর লসাগু কত হবে 12x। তাহলে আমরা কি এবং শর্তের মধ্যে কি লিখতে পারি, যেহেতু আমাকে প্রশ্নে বলাই আছে এদের লসাগু 180, তাহলে আমি এখানে লিখতে পারি শর্ত মতে লসাগু যেটা আমি পেয়েছি অজানা একটা মান ধরে, সেইটা সমান এখন 180 হবে। শর্ত মতে 12x সমান 180, অর্থাৎ x সমান কি হবে 180/12। এটা কাটাকাটি করলে 6 দিয়ে কাটলে 2, 6 দিয়ে কাটলে 30, 2 দিয়ে কাটলে 15, অর্থাৎ x সমান 15। এখন তুমি সংখ্যা দুটি নির্ণয় করো, তাহলে প্রথম সংখ্যাটি কত পাবা, খুবই সহজ, 3x তুমি ধরে নিয়েছিলে, তুমি x এর মান পেয়েছো 15, 3 গুণ 15 45। তাহলে দ্বিতীয় সংখ্যাটি কি পেয়েছো 4x, একই সেম 4 গুণ x এর মান 15 60। তার মানে তুমি দুটো সংখ্যা কত কত পেলে 45 এবং 60। খুবই সহজ একটা অঙ্ক। দেখো এখন আমরা 11.1-এর 9 দাগের ক দাগ করবো। তোমরা বইটা একটু বের করে দেখো, সেখানে লেখা আছে a/b সমান b/c সমান c/d হলে দেখাও যে এ কিউ একটা মান সমান এটা, মানে বাম পক্ষ সমান ডান পক্ষ করতে হবে আমাকে। এখন a b c d-র মান বের করে জাস্ট ওখানে বসাই দিলে আমার হয়ে যাচ্ছে। যেহেতু আমার এখান থেকে দেওয়া আছে, আমার লিখতে হবে, দেওয়া আছে a/b সমান b/c সমান
সি বাই ডি, এটাই তো দেওয়া আছে তাই তো, এটাই দেওয়া আছে। তাহলে আমি এরকম অঙ্ক আগেও করেছি। আমার এখান থেকে ধরে নিতে হবে, ধরি এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি সমান কে। এখানে তোমরা লিখবা যেখানে কে একটি সমানুপাতিক ধ্রুবক। এবার আমি কি লিখতে পারি তাহলে, এ বাই বি সমান কে, বি বাই সি সমান কে, সি বাই ডি সমান কে। আগের যে অঙ্কটা তোমাদের করিয়েছিলাম সেটা। অতএব এ সমান কি হবে, বি কে, বি সমান কি হবে, সি কে, আর সি সমান কি হবে, ডি কে। বির মান তুমি কি পেয়েছো, সি কে ইন্টু কে সমান সি কে স্কোয়ার। সির মান তুমি কি পেয়েছো, ডি কে ইন্টু কে, ডি কে স্কোয়ার। আর এটা ডির মান তুমি পাওনি, তাই তুমি পেয়েছো এর মানটা, বির মানটা আর সির মানটা পেয়েছো। এবার তুমি বামপক্ষ ডানপক্ষ মান বসে দিলে অঙ্কটা হয়ে যাবে খুবই সহজ। দেখো তোমার বামপক্ষ কি আছে, বাপে কি রয়েছে বলো, এ কিউ প্লাস বি কিউ বাই বি কিউ প্লাস সি কিউ। দেখো জাস্ট মান বসাবা, এ কিউ মানে কি, সি এর মান কত, সি কে স্কোয়ার, তুমি এর মানটা বসালে, এবার এর উপরে যে কিউটা রয়েছে সেটা দিবা, প্লাস বি কিউ, বির মান তুমি কি পেয়েছো, ডি কে স্কোয়ার, এর উপরে যেটা রয়েছে কিউ সেই কিউটা দিলে, বির উপরে কিউ, বি মান কি পেয়েছো, ডি কে স্কোয়ার, এর উপরে সেই কিউটা দিবা, সির স্কোয়ার, সির মান তুমি কি পেয়েছো, ডি কে, তার কিউব তোমার এখানে রয়েছে তুমি সেটাই দিবা, সির উপরে কিউ, ডি কে, 3 2 এই পাওয়ারে কিন্তু গুণ হয়ে যায়, তার মানে 3 2 কত হবে, 6। এরকম থাকলে কি হয়, গুণ হয়ে যায়, কারণ আমরা সূচক লগারিদমের অঙ্কে আমরা জানি এ এম এন থাকলে এ সমান এম এন, মানে এই দুইটা গুণ, এটা একটা সূত্র আর কি। ডির উপরে কিউ কে স্কোয়ার, এটা একটা সূত্র, মানে কে 6 বাই ডি কিউ, একইভাবে ডি কিউ কে কিউ। আচ্ছা, উপর থেকে তুমি কি কমান নিবা, তুমি কমান নিবা, এখনো তুমি সির মান বসাতে পারো, এখনো তুমি সি কিউ, সির মান তুমি দেখো ডি কি, ডি কে, সি কিউ যেহেতু কিউ রয়েছে তাহলে অবশ্যই এরকম হবে, ইন্টু কে 6 প্লাস ডি কিউ কে 6, ডি কিউ কে 6, ডি কিউ কে 3, জাস্ট মান বসিয়েছি আর কিচ্ছু নেই। সির মানটা তুমি ডি কে উভয়ের উপরে কিউব রয়েছে, এই জন্য ডির উপরে কিউ হবে, কে এর উপরে কিউ হবে, আবার এর সাথে গুণ আকারে আছে কে 6, আমি আর একসাথে লিখলাম না, এখান থেকে কমান নেওয়া যাবে, এই জন্য আর জাস্ট বসিয়ে দিয়েছি। এবার এখান থেকে তুমি কমান নিবা কি, ডি কিউ কে 6, ডি কিউ কে 6, ডি কিউ কে 6 কমান নিলে কি থাকবে, কে 6, শুধুমাত্র কে কিউ থাকবে, প্লাস এখানে 1 থাকবে পাই নিচে। এবার এখান থেকে ডি কিউ কে 6 কমান নিলে কি থাকবে, 1 প্লাস, সরি এখান থেকে ডি কিউ কে 6, এখানে তো কে 3, এই জন্য কে 3 কমান নিতে, তাহলে এখানে কি থাকবে, কে কিউ প্লাস এখান থেকে 1। এবার দেখো এটা কেটে যাবে, ডি কিউ কেটে যাবে, কে 6 আর কে 3 আমরা সূচকে জানি এরকম যদি থাকে ভাগ আকারে তাহলে বিয়োগ হয়ে যায়, মানে 6 - 3, তাহলে কত হবে, শুধুমাত্র ডি কিউ, কারণ ডি সরি ডি না, কে কিউ, কে 6 - 3 তার মানে কে কিউ, এটাই তুমি বাম পক্ষের মান পেয়েছো। একই সিস্টেমে তোমার ডান পক্ষের মানও বের করতে হবে, আমি আশা করি তোমরা এটা পারবা, একদম সহজ। ওই বি আর সি আর ডির মান বসাই দিবা, ডির কোনো মান বসানোর দরকার নেই কারণ তুমি ডির মান এখানে পাওনি, তুমি ডান পক্ষে বি সি এর দুইটার মান বসালেই তোমার কে কিউ আসবে মাস্ট। এভাবে তুমি বাম পক্ষ সমান ডান পক্ষ দেখা দিবা, ব্যাস। ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন 11.1-এর 14 দাগ করব। 14 দাগে কি আছে, এই যে জিনিসটা তোমার দেওয়া রয়েছে, এই যে জিনিসটা আমি লিখেছি বোর্ডে, এই জিনিসটা তোমার দেওয়া আছে, এখান থেকে তোমার 3টা পক্ষ প্রমাণ করতে হবে। এখন আমি
এই অঙ্কটার ক্ষেত্রেও একই সিস্টেম আমি আগে যেভাবে করেছি, এই তিনটা জিনিস যেহেতু সমান, আমি এই তিনটা জিনিসকে কে ধরে নেব, যেখানে কে একটা সমানুপাতিক ধ্রুবক। আমি আগেও করেছি এই নিয়মের অঙ্ক, এক্স বাই বি প্লাস সি সমান ওয়াই বাই সি প্লাস এ সমান জেড বাই এ প্লাস বি সমান কে। আমি ধরি কে, কারণ কে এখানে কে সমান ধ্রুবক, আমি আর লিখলাম না এটা। তার মানে এখান থেকে তুমি কি পাবা, আগে যেভাবে পেয়েছিলে সমান কে, একইভাবে ওয়াই বাই সি প্লাস এ সমান কে, জেড বাই এ প্লাস বি সমান সমান কে। তার মানে এরা এই তিনটা যদি সমান হয়, তাহলে এই তিনটা সমান যদি আমি কে ধরি, তাহলে কে প্রত্যেকের সমান কে, তাই না? তো এখান থেকে আমি কি করব দেখো, এখান থেকে এক্স এর মান বের করব। এখান থেকে এক্স এর মান বের করলে কি হবে দেখো, কে ইন্টু বি প্লাস সি। আর গুণ করেছি, আর কিচ্ছু না, আর গুণ করেছি। এখান থেকে কি হবে, কে ইন্টু সি প্লাস এ। এখান থেকে কি হবে বলো, জেড সমান কে ইন্টু এ প্লাস বি। এই তিনটা আমি মান পেয়েছি। আমার এখন অঙ্ক এক প্রকার শেষ হয়ে গেছে। আমি এখান থেকে এক্স এর মান পেয়েছি, ওয়াই এর মান পেয়েছি, জেড এর মান পেয়েছি। এবার যে তিনটা পক্ষ আমাকে প্রমাণ করতে হবে, আমি প্রথম পক্ষ লিখতেছি, যে প্রথম পক্ষ। প্রথম পক্ষ না লিখে তুমি বাম পক্ষ লেখো, ডান পক্ষ আর মধ্যপক্ষ এভাবে লিখবা। বাম পক্ষ সমান কি আছে বলো, বাম পক্ষ সমান রয়েছে এ বাই ওয়াই মাইনাস জেড, ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, এটা হচ্ছে বাম পক্ষ। আচ্ছা ওকে, এখানে এ বাই ওয়াই এর মান তুমি বসাই দাও, ওয়াই এর মান কে আছে, কে ইন্টু সি প্লাস এ। যেটার মান কি রয়েছে, এ প্লাস এ প্লাস, যেটার মান কি রয়েছে, কে ইন্টু বি প্লাস সি। জাস্ট মান বসাবো, আর কিচ্ছু না। এ মাইনাস এ, এক্স এর মান, এক্স এর মান কে ভুল বসিয়েছি, যেটার মান হবে এ প্লাস বি। এই যেটার মান আছে এ প্লাস বি, এ মাইনাস এই এক্স এর মান কি রয়েছে, কে ইন্টু এ বি প্লাস সি। এই জাস্ট মান বসিয়েছি, আর কিচ্ছু না। এখানে ওয়াই জেড আর এক্স এই তিনটার মান যে আমি তুমি পেয়েছো, এই তিনটা মান এখানে বসাইছি, আর কিচ্ছু না। দেখো এবার এখান থেকে আমি এখান থেকে যদি আমি সব রাশি থেকে যদি আমি কে কমান নিই, তাহলে কি থাকবে, এখানে সি প্লাস এ প্লাস এ প্লাস, এখানে এ প্লাস বি, এ মাইনাস, যেহেতু দুইটার আগে কে কমান নিয়েছি বি প্লাস সি, তার আগে মাইনাস, সেহেতু দুইটার আগে মাইনাস, তাহলে আমার ভিতরে চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে যাবে, মাইনাস বি মাইনাস। তাহলে দেখো এটা কি কি হবে, দেখো বি বি কাটবে, সি সি কাটবে, তাহলে এ বাই কে ইন্টু একটা এ আর একটা এ, দুইটা এ, তাই তো। এবার এ আর এ কাটবে, তাহলে ওয়ান বাই কত, টু আগে লিখলাম, টু কে। এই যে তুমি কি পেলে, বাম পক্ষের একটা মান পেলে। একইভাবে এই অঙ্কটা একই সেম সিস্টেম, তুমি বাম পক্ষ যেভাবে করেছো একইভাবে মধ্যপক্ষ করবা, একইভাবে ডান পক্ষও করবা। এই হচ্ছে বিষয়। দেখো মধ্যপক্ষটা আমি করে দিই, আর একটা তোমরা নিজেরাই পারবা আই থিঙ্ক। মধ্যপক্ষ কি হবে, মধ্যপক্ষ কি দেওয়া আছে, বি সমান বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই। কিচ্ছু নয় অঙ্ক, জাস্ট মান বসাবা। বি বাই জেড কত, কে ইন্টু এ প্লাস বি প্লাস এক্স এর মান কত, কে ইন্টু বি প্লাস সি মাইনাস ওয়াই, ওয়াই এর মান কত, কে ইন্টু সি প্লাস এ, সি প্লাস এ। দেখো একই সিস্টেম, আমি এখান থেকে কে কমান নিব। আচ্ছা একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, যেহেতু মাইনাসে তোমাদের একটু ভালো করে বুঝতে পারবা। তাহলে এখান থেকে কি থাকবে, এ প্লাস বি, তাই তো, প্লাস এখান থেকে থাকবে কি, বি প্লাস সি, কে কে কেটে যাবে, এ মাইনাস এখান থেকে থাকবে কি, সি প্লাস এ। এই হলো সিস্টেম, এ প্লাস এ মাইনাস এ, জাস্ট সব থেকে কে কমান নিয়েছে, আর কিচ্ছু না, খুবই সহজ। এবার তুমি ব্র্যাকেটগুলো উঠাই দাও, এ প্লাস বি প্লাস সি, এ মাইনাস, যেহেতু এই দুইজনের আগে মাইনাস রয়েছে, অবশ্যই এর আগে ছিল প্লাস, হয়ে যাবে মাইনাস, এর আগে ছিল প্লাস, হয়ে যাবে মাইনাস, এই সিস্টেম। এবার দেখো সি সি কেটে যাবে, এ কেটে যাবে, বি উপরে ছিল থেকে যাবে, কে নিচে ছিল, একটা বি আর একটা বি, টু বি
সমান এ বি বি কেটে যাবে, তাহলে 1/2k। দেখো বামপক্ষ তুমি যা পেয়েছিলে 1/2k, মধ্যপক্ষ তুমি 1/2k পেয়েছো, ইভেন ডান পক্ষ করলেও তুমি 1/2k পাবা। এটা তোমরা ডান পক্ষটা তোমরা নিজেরাই করে নিও। আই থিঙ্ক খুব ভেরি সহজ একটা অঙ্ক। দেখো এইটা সমান কে ধরেছি, তার মানে এটা সমান কে, এটা সমান কে, এটা সমান কে, এখান থেকে এক্স ওয়াই জেড মান পেয়েছি, জাস্ট মানগুলো বসাই দিয়েছি, আর কিছু। হ্যাঁ ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন দেখবো 11.10 দাগ। এই অঙ্কটাতে কি বলা হয়েছে দেখো, 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন 7 ডেসিগ্রাম। কাঠের যে ওজন সম-আয়তন পানির ওজন, মানে কাঠের আয়তন যা ছিল পানির আয়তনও সেম আয়তনের পানির ওজনের শতকরা কত। আচ্ছা যাই হোক, এই অঙ্কটা আমরা প্রথমে কি করবো, দেখো দেওয়া আছে 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন 7 ডেসিগ্রাম, আমার যেটা দেওয়া আছে আমি লিখেছি। এবার তোমাকে বের করতে বলেছে সম আয়তন, মানে কার সম আয়তন, কার সমান আয়তন, কাঠের। তাহলে কাঠের এখানে আয়তন যদি 1 ঘন সেন্টিমিটার হয়, তাহলে পানিরও আয়তন 1 ঘন সেন্টিমিটার করতে হবে। 1 ঘন সেন্টিমিটার পানির আয়তন, তাহলে 1 ঘন সেন্টিমিটার পানি, তার মানে আমি সম আয়তন করে ফেলেছি, কাঠেরও যা পানিরও তাই। তাহলে সম আয়তনের পানির ওজন, তাহলে আমরা 1 ঘন সেন্টিমিটার পানির ওজন, এটা আমাদের জানা আছে 1 গ্রাম, এটা আমার জানা আছে। এখন ডিয়ার স্টুডেন্ট দেখো, কাঠের ওজন সম আয়তন, মানে কাঠের যে আয়তন ছিল সেই আয়তনের সম আয়তন আমি করে ফেলেছি কাঠ আর পানি। তাহলে 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন যদি 7 ডেসিগ্রাম হয়, তাহলে 1 ঘন সেন্টিমিটার পানির ওজন কত সেটা আমার বের করে নিয়ে ওই দুটা কত শতকরা কার কত ভাগ সেটা আমাকে দেখাতে হবে। তো দেখো 1 ঘন সেন্টিমিটার পানির ওজন আমাদের জানা আছে 1 গ্রাম, এটা আমরা জানা আছে। তো দেখো এখানে ডেসিগ্রামে রয়েছে, তুমি এখানে গ্রাম রয়েছে, যেহেতু দুইটা আলাদা জিনিস, আলাদা রাখা যাবে না, আমার এক করতে হবে। তাহলে এই 7 ডেসিগ্রাম 1 গ্রাম, এই 1 গ্রামকে আমরা ডেসিগ্রামে নিয়ে যাব। আমাদের জানা আছে 1 গ্রাম সমান 10 ডেসিগ্রাম, এটা আমাদের জানা আছে, ঠিক আছে, এটা আমাদের জানা আছে। তো এবার আমার বের করতে হবে কাঠের ওজন, আমার যেটা আমাকে চেয়েছে, কাঠের ওজন সম আয়তনের, সম আয়তন পানির ওজনের শতকরা, শতকরা দেখো, শতকরা দেখো, শতকরা আমি যদি এরকম থাকে যে কাঠের ওজন সমাধান পানির ওজনের শতকরা, তাহলে প্রথমে যেটা থাকবে সেটা আমরা উপরে লিখব, এখানে লিখবো কাঠের ওজন, আর পরে যেটা থাকবে যে পানির ওজন সেটা আমরা লিখবো পানির ওজন, পরে লিখবো পানির ওজন। যেহেতু শতকরা কথাটা বলেছে এজন্য গুণ 100, এটা হচ্ছে ভাগ, এই যে ঠিক আছে, যে কাঠের ওজন সম আয়তন পানির ওজনের শতকরা এই যে এত ভাগ, ঠিক আছে। তো দেখো কাঠের ওজনটা কত, কাঠের ওজন 7, পানির ওজন কত 10, গুণ 100 ভাগ এই জিরো কাটা, তাহলে কত 70 ভাগ, 70 ভাগ। অতএব আমি কিন্তু পেয়ে গেছি, অতএব কাঠের ওজন সম আয়তনের, সম আয়তন পানির ওজনের শতকরা কত পার্সেন্ট, 70%। দেখো অঙ্কটা আমার মনে হয় না খুব জটিল অঙ্ক, খুব সহজ একটা অঙ্ক। ডিয়ার স্টুডেন্ট, আমরা এখন 11.2 18 দাগ অঙ্কটা করব। অ্যাজ ইউজুয়াল আমার সময় স্বল্পতার কারণে প্রশ্নটা লিখতে পারিনি, তোমরা বইটা সামনে রাখবা, রেখে পড়বা। দেখো অঙ্কটা কি রয়েছে, অঙ্কটা রয়েছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করবা এবং প্রস্থ 10% হ্রাস করবা, তাহলে ক্ষেত্রফল কি বৃদ্ধি হবে নাকি হ্রাস পাবে, তোমাকে বলে দিচ্ছে। তার মানে আগের যে অঙ্কটা তোমরা বর্গক্ষেত্রের অঙ্কটা করেছিলে সেখানে কিন্তু 10% বৃদ্ধি করেছিলে, তার মানে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছিল।
তুমি বৃদ্ধি পেয়ে পাওয়াটার সাথে আগেরটার বিয়োগ করেছিলে, কিন্তু এখানে 10% দৈর্ঘ্য বাড়াবা, 10% প্রস্থ কমাবা, সেক্ষেত্রে কী হবে, বাড়বে নাকি কমবে, এরকম একটা জটিলতা দিয়েছে আর কি। অঙ্কটা খুব বেশি জটিল না, মনে হতে পারে জটিল, বাট খুবই সহজ অঙ্কটা। একই নিয়মে করবো। আগে আমার প্রথমে যে আয়তক্ষেত্রটা ছিল সেই আয়তক্ষেত্রটার আমরা দৈর্ঘ্য আমরা বের করব, ধরে নেব আর কি। মনে করি আয়ত ক্ষেত্রটির দৈর্ঘ্য এক্স একক এবং প্রস্থ ওয়াই একক ধরে নিলাম। তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কি হবে, এক্স ওয়াই বর্গ একক নাকি? কারণ আমরা জানি না দৈর্ঘ্য গুণ প্রস্থ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে এক্স ওয়াই বর্গ একক। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল সে প্রাথমিক অবস্থায় এরকম ছিল। এইবার একে আমি 10% বাড়াবো আবার 10% কমাবো, সেক্ষেত্রে একটা ক্ষেত্রফল পাবো, কিন্তু আমি প্রাথমিকভাবে ক্ষেত্রফলটা আমার প্রথম অবস্থায় ক্ষেত্রফলটা এরকম ছিল। এবার আমার যা বলেছে আমি তাই করবো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বাড়াবো। তাহলে এখানে লিখবো দৈর্ঘ্য 10% বাড়ালে 10% বাড়ালে আয়ত ক্ষেত্রটির দৈর্ঘ্য হবে কত হবে, 10% তুমি দৈর্ঘ্য বাড়াবো, তার মানে তোমার দৈর্ঘ্য কি ছিল এক্স, অবশ্যই তা বাড়াবো মানে কি প্লাস, কতটুকু বাড়াবো 10%, তাহলে এক্স এর 10%, একই সিস্টেম আগে যে অঙ্কটা তোমরা করেছিলে। তাহলে এক্স প্লাস এক্স এর মানে গুণ 10% মানে 10/100, এই তাহলে এক্স প্লাস এটা কাটবে 1/10 মানে x/10, এখানে লিখবো অবশ্যই একক, 11x/10 বর্গ একক, ঠিক আছে, 11x/10 বর্গ একক। একইভাবে তুমি কি করবা, 10% এখানে লিখবা দৈর্ঘ্য, এখানে লিখবো প্রস্থ, 10% কমালে, তোমাকে যা বলেছে আমি তাই করতেছি। তাহলে আয়তক্ষেত্রটির প্রস্থ কি হবে, প্রস্থ হবে কি হবে বলো, ওয়াই, আমি তো প্রস্থ ওয়াই ধরেছিলাম, ওয়াই থেকে প্রস্থ কমালে, তাহলে কমানো মানে কি মাইনাস, কার কমাবো, ওয়াই এর 10% কমাবো, একই সিস্টেম, ওয়াই মাইনাস ওয়াই এর মানে কত গুণ, 10% মানে 10/100, এই ওয়াই মাইনাস, একইভাবে এটা কাটবে y/10 একক, তার মানে 10y মাইনাস হয়, তার মানে কত 9y/10 একক। আচ্ছা ওকে, তুমি প্রথম অবস্থায় ক্ষেত্রফলটা ছিল এরকম, দ্বিতীয় অবস্থায় দৈর্ঘ্য আর প্রস্থ পেয়েছো, তার মানে এবার তুমি লিখবে দ্বিতীয় অবস্থায় মানে পরবর্তী যে অবস্থা 10% বাড়ালে এবং 10% কমালে যে ক্ষেত্রফলটা তুমি পাবা, তাহলে সেটাই লিখবা। এবার 10% হ্রাস বৃদ্ধিতে, 10% হ্রাস বৃদ্ধিতে, 10% হ্রাস বৃদ্ধিতে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে বলো, আয়ত ক্ষেত্রটির ক্ষেত্রফল, এই যে তুমি 10% বাড়িয়েছো 10% কমিয়েছো, তার মানে এবার 10% বাড়ানো কমানোর ফলে ক্ষেত্রফল কোনটা হবে, এই প্রস্থ আর এই দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে কত হবে 11x/10, দৈর্ঘ্য গুণ প্রস্থ কত হবে 9y/10। এবার কিন্তু আর একক লিখলে হবে না, বর্গ একক লিখতে হবে, আমরা জানি ক্ষেত্রফল সমান বর্গ একক, তাহলে কত হবে 9×11=99, xy/100 বর্গ একক। এবার দেখো সব থেকে ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা হচ্ছে তুমি 10% হ্রাস বৃদ্ধি করেছো, মানে 10% বৃদ্ধিও করেছো আবার 10% হ্রাসও করেছো, করে তুমি যে ক্ষেত্রফলটা পেয়েছো সেই ক্ষেত্রফলটা কি এর থেকে বেড়েছে নাকি কমেছে, এটা তুমি বুঝতেছো না। খুবই সহজ, তুমি ক্যালকুলেটারে যে 99/100 দিবা, দিলে কত পাবা, একটা মান পাবা,
তার মানে 99/100 যে মানটা তুমি 0 পয়েন্ট সামথিং একটা পাবা, সেটা এক্স ওয়াই। আর এখানে এক্স ওয়াই এর আগে কিছু নেই, মানে 1। তার মানে 1 বড় নাকি 0 পয়েন্ট সামথিং যেটা আসবে সেটা বড়? নিশ্চয়ই 1 বড়। এই জন্য এখানে ক্ষেত্রফল হ্রাস পেয়েছে, পূর্বে যা ছিল তার থেকে কমে গিয়েছে। আমি কি বোঝাতে পেরেছি? মানে 99/100 দিবা 0 পয়েন্ট সামথিং আসবে, 0 পয়েন্ট সামথিং এক্স ওয়াই, আর এখানে 1 এক্স ওয়াই, তাহলে নিশ্চয়ই একটা বড়। এই জন্য ক্ষেত্রফল আগের থেকে কমে গিয়েছে, এই জন্য ক্ষেত্রফল কমে গিয়েছে। অর্থাৎ লিখবা কি, ক্ষেত্রফল কমেছে। কমেছে বা হ্রাস পেয়েছে, যে কোনো একটা দিলে হয়। কমেছে না লিখে তুমি হ্রাস পেয়েছে লেখো, হ্রাস পেয়েছে। তুমি বড়টা আগে লিখবা, এক্স ওয়াই মাইনাস 99 এক্স ওয়াই/100, অবশ্যই বর্গ একক। 100 এক্স ওয়াই মাইনাস 99 এক্স ওয়াই, তার মানে x/100 বর্গ একক। ওকে, এবার তোমাকে কিন্তু আবারও সেই আগের মতো অঙ্ক বলেছে, শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পেয়েছে। তার মানে আমরা বুঝতে পেরেছি ক্ষেত্রফল কমে গিয়েছে। শতকরা বললে আমি আগের সিস্টেমে এই এক্স ওয়াই ক্ষেত্রফলে ওই একই সিস্টেমে আমি করব, এদিকে একটু ক্যামেরাটা, একই সিস্টেমে এক্স ওয়াই বর্গ এককে হ্রাস পেয়েছে কতটুক? xy/100, xy/100 বর্গ একক। একই সিস্টেম, 1 বর্গ এককে হ্রাস পেয়েছে, এইটা ভাগ এই xy বর্গ। অতএব 100তে আমার চেয়েছে, শতকরায় চেয়েছে, তার মানে xy/100 এই ভাগ xy, এর সাথে তো অবশ্যই গুণ 100 বর্গ একক। তার মানে আমি কি করব, ওই একই সিস্টেম আগের মতো করে xy/100, এই ভাগটা হয়ে যাবে গুণ, এর নিচে 1টা উপরে চলে যাবে, নিচে xy, আর গুণ তো 100 ছিল, xy কেটে যাবে, 100 কেটে যাবে, তার মানে শুধুমাত্র 1 বর্গ একক। এবার অতএব ক্ষেত্রফল হ্রাস পেয়েছে 1%। এটাই কিন্তু অ্যান্সার। 17 দাগ যদি বুঝে থাকো, 18 দাগ বুঝবা, একই নিয়ম একই সিস্টেম, কিচ্ছু না। এই ক্ষেত্রফলে হ্রাস পেয়েছে, এটা 1 কত পেয়েছে হ্রাস, 100তে কত পেয়েছে, আগের মতো করে, সেম আগের মতো করে। তো আমার মনে হয় না খুব বেশি জটিল অঙ্কটা, আমার কাছে খুবই সহজ মনে হয়েছে, আশা করি তোমাদের কাছে সহজ মনে হবে। ডিয়ার স্টুডেন্ট, আমরা এখন 11.2 প্রশ্নমালা 17 দাগ করব, অনুশীলনী 17 দাগ। তো অনুশীলনী 17 দাগটা আমি সময় স্বল্পতার কারণে প্রশ্নটা লিখতে পারিনি, তোমরা বইটা নিশ্চয়ই সামনে রেখেছো সবাই। তো দেখো বইতে কি লেখা আছে, 17 দাগের প্রশ্ন, যদি কোনো বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? মানে তোমার বলেছে এরকম যে প্রথমে একটা বর্গক্ষেত্র এরকম ছিল, তুমি বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্যটা বাড়িয়েছো, হ্যাঁ, বাহুর দৈর্ঘ্যটা তুমি বাড়িয়েছো, এক বাহুর দৈর্ঘ্য তো সব বাহুর দৈর্ঘ্যই তো একই, বাহুর দৈর্ঘ্য বাড়ানো মানে সব দিকেই কিন্তু বাড়ানো, তাই না? এই যে একটু বড় করেছো, এরকম ঘটনাটা ঘটেছে যে প্রথমে ছিল যে বর্গক্ষেত্র, তার বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তুমি 20% বাড়িয়েছো, মনে করো এইটুক ছিল, তুমি 20% বাড়িয়েছো সব দিক থেকেই, তাহলে তোমার ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি হবে, এটাই তোমার বলেছে। তাহলে আমি প্রথমে যে বর্গক্ষেত্রটা ছিল সেটার ক্ষেত্রফলটা আমি বের করি, তারপরে আমি পর্যায়ক্রমে করতে পারবো। তাহলে আমি প্রথমে কি করব, ধরি বর্গক্ষেত্রটির এক বাহু লেখা লাগে না, যেহেতু বাহুর দৈর্ঘ্য সবই একই, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এক্স একক, সেটা সেন্টিমিটার হতে পারে, মিটারে হতে পারে, অনেক কিছুতে হতে পারে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এক্স একক। তাহলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত পাবো আমরা,
এক্স স্কোয়ার বর্গ একক। এখন কিন্তু আর শুধু একক লিখলে হবে না, এটাকে তোমাকে লিখতে হবে বর্গ একক। যেহেতু প্রথমে বর্গক্ষেত্রটা এক বাহুর দৈর্ঘ্য ছিল এক্স একক, তাহলে ক্ষেত্রফলটা নিশ্চয়ই এক্স স্কোয়ার বর্গ একক। এখন তারপরে তোমাকে বলেছে তুমি 20% বাড়িয়েছো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, একটা বাহু বাড়ানো মানে তো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বাড়ানো, বর্গক্ষেত্র যেহেতু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, তো 20% বাড়ালে তোমার 20% বাড়ালে বর্গ ক্ষেত্রটির 20% বাড়ালে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য কত হবে বলো তো? কত হবে বাহুর দৈর্ঘ্য? তোমার প্রথমে কত ছিল বাহুর দৈর্ঘ্য এক্স, তোমার প্রথমে যত ছিল এইটুকু মনে করো এক্স, এটাই এক্স এক্সেল। এবার এইটুক মনে করো 20%, এইটুক, তার মানে এক্স এর সাথে প্লাস হয়ে যাবে ওই 20%। কার 20%? এক্স এর 20%। বিষয়টা তো এরকম নাকি বলো? এরকম। কথা বুঝতে পেরেছো? এই লাইনটা এই অঙ্কের সব থেকে ইম্পর্ট্যান্ট এবং বেসিক লাইন। দেখো 20% বাড়ালে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য হবে, যেটা ছিল এক্স, তার সাথে যোগ হয়ে 20%। কার 20%? নিশ্চয়ই এক্স এর 20%। এক্স এর 20% সেটা আমি যোগ করেছি। তাহলে দেখো কি হবে, এক্স প্লাস এক্স এর, এক্স এর মানে গুণ, 20% মানে পার্সেন্ট মানে 100 দিয়ে ভাগ, এই যে একক, এই ঠিক আছে। এটা কাটাকাটি হয়ে যাবে, 2 দিয়ে কাটলে কত? 5, তার মানে এক্স প্লাস এক্স বাই 5, এটাই এটাই একক। তার মানে এটা যোগ করলে কত হবে? 5 লস হবে, 5x 6x বাই 5 একক। এটা আমি পেয়েছি যদি 20% বাড়ানো হয়, সেক্ষেত্রে বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্যের মান আমরা পেয়েছি 6x বাই 5 একক। তাহলে 20% বাড়ালে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে? অবশ্যই এই যে বাহুটা তুমি পেয়েছো এর স্কয়ার করে দেবা, আর কিচ্ছু না। তাহলে 6x বাই 5 তার স্কয়ার। এখানে কিন্তু আর একক লেখা যাবে না, বর্গ একক লিখতে হবে। 6 এর স্কয়ার কত? 36, এক্স স্কয়ার বাই 5 এর স্কয়ার করলে 25 বর্গ। এখন দেখো তুমি তোমার প্রথমে যে বর্গক্ষেত্রটা ছিল সেটা ছিল এতটুকু, তুমি 20% বাড়িয়ে তুমি পেয়েছো এতটুকু। তার মানে এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়েছো এক্স স্কয়ার, আর 20% বাড়ানোর পরে ক্ষেত্রফলটা পেয়েছো এইটা। এখন দেখো তুমি 20% বর্গক্ষেত্রের বাহুটা বাড়িয়েছো, তার মানে তুমি ক্ষেত্রফলটা নিশ্চয়ই এই আগের যে ক্ষেত্রফল ছিল তার থেকে বেশি পেয়েছো। তাহলে ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পেয়েছে, কতটুকু বৃদ্ধি পেয়েছে সেটাই তোমার এখন বের করতে হবে। অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে বড়, এটা থেকে এটা বিয়োগ করতে, মানে যেহেতু বড় বাড়ানোর পরে ক্ষেত্রফলটা আমি বড় পেয়েছি, ক্ষেত্রফল বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে। মানে 36x স্কোয়ার বাই 25 মাইনাস এক্স স্কোয়ার, ক্ষেত্রফল অবশ্যই তোমার বর্গ একক। 25 এখানে লস হবে, 36x স্কোয়ার মাইনাস 25x স্কোয়ার বর্গ একক, 25 আর 11x স্কোয়ার বাই 25 বর্গ একক। তার মানে তুমি কিন্তু অনায়াসে পেয়ে গেছো যে ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পেয়েছে, সেটা তুমি পেয়ে গেছো। কিন্তু তোমাকে কিন্তু এটা বলেনি, তোমাকে বলেছে শতকরা কতটুকু বৃদ্ধি পেয়েছে। তার মানে 100 এর ক্ষেত্রে তোমাকে এখানে 100 ক্ষেত্রে বের করতে হবে, শতকরার ক্ষেত্রে তোমার বের করতে হবে। তাহলে সেটা কিভাবে বের করতে হবে দেখো। এরপরে আমরা এখান থেকে আমরা করতে পারি, এখান থেকে আমরা করবো এর পাশে কি করব? দেখো এই যেটুক বৃদ্ধি পেয়েছে 11x স্কোয়ার বাই 25, কার উপর বৃদ্ধি পেয়েছে? তখন ছিল এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার
এক্স স্কোয়ার ক্ষেত্রফলে বৃদ্ধি পেয়েছে এক্স স্কোয়ার বর্গ এককে লিখতে হবে এখানে, ক্ষেত্রফলে না, এক্স স্কোয়ার বর্গ এককে বৃদ্ধি পেয়েছে কতটুক, এক্স স্কোয়ার বর্গ এককে বৃদ্ধি পেয়েছে এতটুক, 11x² / 25 বর্গ একক। মানে এর এক্স স্কোয়ার বর্গ এককে বৃদ্ধি পেয়েছে এতটুকু, তার মানে আমার 1 বর্গ এককে কতটুকু বৃদ্ধি পেয়েছে, তাহলে এটা ভাগ হয়ে যাবে 11x² / 25 ভাগ কত, এক্স স্কোয়ার বর্গ একক। অতএব তোমার বের করতে বলেছে শতকরা মানে 100, অতএব 100 বর্গ এককে বৃদ্ধি পেয়েছে 11x²/25, এটা ভাগ ছিল, ভাগ x², যেহেতু 100 এর নিশ্চয়ই কি হবে, গুণ হবে, 100 অবশ্যই গুণ হবে, তাহলে 11x²/25। এর নিচে কিন্তু এটা ভাগ ছিল, এই যে ভাগ, এই ভাগটা যদি আমি গুণ দিয়ে দিই তাহলে উপরে এর নিচে 1 সেটা উপরে চলে যাবে, নিচে x², আর এ তো 100 ছিলই, এই তাহলে x² কেটে যাবে, 11 গুণ 100/25, 25 দিয়ে 100 কাটলে 4, তার মানে 44, মানে 44 বর্গ একক। অর্থাৎ 100 বর্গ এককে মানে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কত, 44%। ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 44%, এটাই কিন্তু অ্যান্সার। দেখো খুব সহজ একটা অঙ্ক, খুব সহজ। আমি জানি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো, তোমাদের যেটা প্রবলেম সেটা হচ্ছে ওই সাইডে যে দেখো এই যে বৃদ্ধিটুকু পেলো এটা কিন্তু এই x² এককে বৃদ্ধি পেয়েছে, এইটুকুতে বৃদ্ধি পেয়েছে এতটুকু, 11x²/25, তাহলে 1 বর্গ এককে কতটুকু বৃদ্ধি পেয়েছে, এটা ভাগ হয়ে যাবে, 100 বর্গ এককে এটা গুণ হয়ে যাবে। দেখো এখানে যখন ভাগ, এই ভাগটা কিন্তু গুণে x² উপরে চলে, আর একটা তো উপরেই ছিল, 11 1 গুণ 100, 11 গুণ 100 নিচে 25, আর কিছু ছিল না, আর x² কেটে গিয়েছিল, তাহলে 25 দিয়ে 100 4, 4 11 44, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 44%। শতকরা বলাতে আমার এইটুক করতে হয়েছে, এই হচ্ছে অঙ্ক। ডিয়ার স্টুডেন্ট, আমরা এখন একান্তর কোণ, অনুরূপ কোণ এবং ছেদকের একই পার্শ্বস্থ অন্তস্থ কোণ আমরা শিখব। দেখো খুবই সহজ একটা জিনিস, একান্তর কোণ। একান্তর কোণ কি জিনিস? একান্তর কোণ হচ্ছে এখানে এ বি একটা সরলরেখা, সি ডি একটি সরলরেখা, এবং ইএফ ছেদক। ইএফকে কি বলা হয়? ছেদক। দুইটা সরলরেখাকে যদি একটা বাহু দিয়েই পরস্পর ছেদ করে তাহলে সেটা ছেদ। এখন দেখো একান্তর কোণটা কি জিনিস? দুইটা সরল রেখাকে যদি অন্য একটি সরল রেখা তির্যকভাবে ছেদ করে তাহলে ওই ছেদকের বিপরীত কোণকে বলে একান্তর কোণ। বিপরীত কোণ, তাহলে দেখো এর বি সরলরেখা, সি ডি সরলরেখা, এর বিপরীত কোণ মানে এই 3-এর বিপরীত কোণ 6, এই 4-এর বিপরীত, মানে ছেদকের বিপরীত পাশে, ছেদকের এখানে এই পাশে 4, ছেদকের এই পাশে 5, বিপরীত। তাহলে একান্তর কোণ কোনটা হবে? কোণ 3 সমান কোণ 6, এইটা একান্তর কোণ। আরেকটা কি হবে? কোণ 4 সমান কোণ 5। এখানে আমরা সবাই জানি একান্তর কোণ দুইটা পরস্পর সমান হয়, তার মানে কোণ 3 সমান কোণ 6। কোণ 3-এর পরিমাণ যা হবে কোণ 6-এর পরিমাণ তাই হবে, কোণ 4-এর পরিমাণ যা হবে কোণ 5-এর পরিমাণ তাই হবে। এই হচ্ছে বিষয়। এখন এটা হচ্ছে একান্তর কোণ। আমরা শিখলাম যে দুইটা সরলরেখাকে যদি একটা অন্য একটা সরলরেখা তির্যকভাবে ছেদ করে তাহলে ছেদকের বিপরীত পাশে যে কোণ তৈরি হবে, তাহলে 3 আর 6, এটা হচ্ছে একান্তর কোণ। 4 আর 5 একান্তর কোণ। অনুরূপ কোণটা কি জিনিস? একই জিনিস, জাস্ট আগে বলেছি ছেদকের বিপরীত পাশে যে কোণ তৈরি হবে, আর অনুরূপ কোণটা ছেদকের একই পাশে যে কোণ তৈরি হবে, একই পাশে। তাহলে দেখো কোন কোন কোণগুলো অনুরূপ কোণ হতে পারে? দেখো একই পাশে, তার মানে এখানে মনে রাখতে হবে একটা ভিতরে এবং একটা বাইরে। এইটুকু একটা টেকনিক হিসাবে লিখে নিবা যে একটা ভিতরে
একটা ভিতরে একটা বাইরে। এটা আসলে টেকনিক হিসাবে তোমরা একটু নিবা, এই যে অনুরূপ। আর একান্তরের ক্ষেত্রে কি হবে, দুইটা কোণই ভিতরে। এটা হচ্ছে টেকনিক হিসাবে একটু লিখে নিবা, টেকনিক, ঠিক আছে, এটা হচ্ছে টেকনিক। তো দেখো একান্তর কোণের ক্ষেত্রে কোণ 3 আর কোণ 6 দুইটাই কিন্তু দুইটা সরলরেখার ভিতরে কোণ। কোণ 4 আর কোণ 4 কোণ 5 মানে দুইটা কিন্তু দুইটা সরলরেখার ভিতরে। কিন্তু অনুরূপ কোণে কি হবে, ছেদকের একই পাশে হবে, আবার একটা কোণ দুইটা সরলরেখার ভিতরে হবে আর একটা কোণ বাইরে হবে। বিষয়টা যেমন দেখো অনুরূপ কোণ একের অনুরূপ কোণ কোনটা হবে, একটা বাইরে, এ বি সি ডি সরলরেখার বাইরে, বাইরে কোণ 1, তাহলে কোণ 1-এর অনুরূপ কোণ কোনটা হবে, একটা ভিতরে, তাহলে একটা বাইরে, তাহলে একটা বাইরে, তাহলে ভিতরে 5, তাহলে ভিতরে 5, এই 1 আর 5। আচ্ছা এবার 2 এর ক্ষেত্রে একই, 2 আর কত হবে, দুইটা বাইরে 6টা দুইটা সরলরেখার ভিতরে, তাহলে 2 সমান কোণ 6। আচ্ছা ওকে, ভালো কথা। তাহলে দেখো 3 এর ক্ষেত্রে কি হবে, 3টা ভিতরে 7টা বাইরে, একই ছেদকের একই পাশে, তাহলে কোণ 3 সমান কোণ 7। এটা হচ্ছে অনুরূপ কোণ। আবার একই ক্ষেত্রে 4, দুটো সরলরেখার ভিতরে আছে, মানে একটা ভিতরে আর একটা বাইরে, তার মানে 4 সমান সমান কোণ 8। এই 4টা কোণই কিন্তু তোমার এখানে অনুরূপ কোণ, ঠিক আছে। আর বাম পাশের অন্তস্থ কোণ কি জানি, বাম পাশের অন্তস্থ কোণ 3 আর 5, বাম পাশের অন্তস্থ কোণ 3 আর সমান কোণ 5। এটা হচ্ছে বাম পাশে, বাম পাশে। আর ডান পাশের অন্তস্থ কোণ কত হবে, 4 আর কোণ 6, ঠিক আছে। এটা হচ্ছে কাহিনী, ডান পাশের অন্তস্থ কোণ কোণ 4 এবং কোণ 6 হচ্ছে। শুরু করবো। ডিয়ার স্টুডেন্টস, এই মানে আমি আগের ভিডিওতে তোমাদের একান্তর কোণ অনুরূপ কোণ, বাম পাশের অন্তস্থ কোণ ছেদকের এবং ডান পাশের অন্তস্থ কোণ শিখিয়েছি। সেখানে একটা কথা তোমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে একান্তর কোণ দুইটা একান্তর কোণ দুইটা না, একান্তর কোণগুলো পরস্পর সমান এবং অনুরূপ কোণগুলোও পরস্পর সমান। অর্থাৎ একান্তর কোণ যেমন সমান, অনুরূপ কোণও তেমন সমান। ঠিক তেমনি বিপ্রতীপ কোণও সমান। বিপ্রতীপ কোণটা কি, দেখো তোমরা এই রাবিদ, এদিকে একটু, এখানে দেখো, এখানে দুইটা সরলরেখা এ বি এবং সিডি, এ বি এবং সিডি, এ বি এবং সিডি, দুইটা সরলরেখা, দুইটা সরলরেখা যদি পরস্পর ও বিন্দুতে ছেদ করে, কোন বিন্দুতে ছেদ করেছে, ও বিন্দুতে, তাহলে এখানে মোট 4টা কোণ তৈরি হয়েছে। যে 4টা কোণ তৈরি হয়, এই কোণটার বিপ্রতীপ কোণ বলা হয় এইটা, এবং এইটার বিপ্রতীপ কোণ বলা হয় এইটা, মানে এইটা, এই মানে এই কোণটার বিপ্রতীপ কোণ এইটা, তার মানে এই দুইটা সমান, এবং এই কোণটার বিপ্রতীপ কোণ এইটা, এই দুইটা সমান। এটা আসলে কি, তো ওটা হচ্ছে বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান হয়, ঠিক তেমনি একান্তর কোণগুলো পরস্পর সমান হয়, অনুরূপ কোণগুলো পরস্পর সমান হয়। তোমাদের বইতে একটা অঙ্ক আমি দেখাচ্ছি, এই অঙ্কটা বোল্ডে এসেছে। তোমার এইখানে তোমার কোণ এক্স এর সমান কত, এরকম এসেছে। তাহলে এই অঙ্কটা তোমরা কি করে করবা, দেখো এই অঙ্কটাই তোমরা, যেহেতু এই 120 ডিগ্রি দেওয়া আছে, তুমি আগে কি বের করবা, এই 120 ডিগ্রি থেকে আমার কি কি তথ্যে আমার পৌঁছানো যায় সেটা দেখতে হবে। এই 120 ডিগ্রি এখানে রয়েছে, দেখো তোমরা নিশ্চয়ই বুঝতেছো, ইএফ যদি এ বি সরলরেখার ছেদক হয়, এটা 120 ডিগ্রি হলে এই 120 ডিগ্রি কোণের, 120 ডিগ্রি কোণের একান্তর কোণ, 120 ডিগ্রি কোণের একান্তর কোণ কোনটা হবে, একান্তর কোণ হবে এই যে এইটা। তার মানে আমি বলতে পারি এইটা একান্তর কোণ সমান এইটা একান্তর কোণ, তার মানে এটা 120 ডিগ্রি হলে, আমরা যদি একান্তর কোণ সবসময় সমান হয়, এটা 120 ডিগ্রি হলে এটা কত ডিগ্রি হবে,
120 ডিগ্রি, এটাও 120 ডিগ্রি হবে, কারণ এই দুইটা একান্তর। তাহলে এটা 120 ডিগ্রি। যখন এইটুক 120 ডিগ্রি হবে এইটুক, তখন আমরা এইটুক নিচে নামাই নিয়ে আসি, ইএফ সরলরেখাটা, ইএফ ইএফ সরলরেখাটা যদি আমরা নিচে নামাই নিয়ে আসি, বিষয়টা এরকম আছে, এরকম আমি এইটুক আলাদা করে নিচে নামাই নিয়ে আসলাম। এইটুক যদি 120 ডিগ্রি হয়, আমরা জানি এটা এখানে মনে করো যদি ও দিই, আমরা জানি ইএফ একটা এখানে একটা সরল কোণ তৈরি হয়েছে ও বিন্দুতে, ওই একটা রশি, ও এফ আর একটা রশি, এই দুইটা রশি পরস্পর যে কোণ তৈরি করবে, এই কোণটাকে বলা হয় সরল কোণ, এবং এই সরল কোণ সবসময় 180 ডিগ্রি হয়। তাহলে এইটুক যদি 120 ডিগ্রি হয়, তাহলে টোটাল টুক 180 ডিগ্রি হবে। টোটাল টুক যদি 180 ডিগ্রি হয়, 180 ডিগ্রি থেকে এইটুক যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে 180 থেকে 120 বাদ দিলে কি হবে? 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি বাদ, 180 ডিগ্রি থেকে এইটুক বাদ। আমার তো চেয়েছে এক্স এর মান, আমার তো এক্স এর মানটা বের করতে হবে। তাহলে এর টোটালটা তো 180 ডিগ্রি, সরল কোণ, এক সরল কোণ সবসময় 180 ডিগ্রি। 180 থেকে 120 দিয়ে বাদ দিয়ে দিই, তাহলে কত ডিগ্রি থাকবে? 60 ডিগ্রি। অতএব কোণ এক্স সমান 60 ডিগ্রি। এই টাইপের অনেক ম্যাথ তোমাদের পরীক্ষাতে আসতে পারে, তোমরা সবসময় মনে রাখবা সরল কোণ 180 ডিগ্রি হয়। এবার যেটা দেয়া থাকবে সেটা একান্তর কোণ বের করা যায় নাকি অনুরূপ কোণ বের করা যায়, তোমার যেটা বের করলে সুবিধা হয় তুমি সেটাই বের করবা। দেখো এই কোণটার একান্তর কোণ বের করে আমি অঙ্কটা করেছি, এটা কিন্তু অনুরূপ কোণ বের করেও আমি অঙ্কটা করতে পারতাম, কারণ এটা 120 ডিগ্রি, এর অনুরূপ কোণ কিন্তু এইটা। এটা যদি 120 ডিগ্রি হয়, তাহলে তখন এখানে একটা সরল কোণ তৈরি হতো, তখন 120 ডিগ্রি এটা বাদ, 180 থেকে 120 বাদ দিলে এখানে 60 থাকতো। অনুরূপ কোণ দিয়েও আমি বের করতে পারতাম, একান্তর কোণ দিয়ে আমি বের করে দেখিয়েছি তোমাদের। বিষয়টা বুঝতে পেরেছো? এই টাইপের অনেক এমসিকিউ তোমাদের এসএসসি পরীক্ষাতে আসে বরাবরই, এবং তোমাদের সময়ও আসবে। আমরা এখন 148 পেজের উদাহরণ 4-এর গ দাগ করব। দেখো আমি সময় স্বল্পতার কারণে প্রশ্ন লিখতে পারতেছি না, তো তোমাদের কাছে নিশ্চয়ই বই রয়েছে, ওই বইয়ে 148 পেজের গ দাগ, উদাহরণ 4-এর গ দাগটা একটু খেয়াল করো সবাই। দেখো বইতে আছে একটি রম্বস আঁকো, তোমাকে একটি রম্বস আঁকতে হবে যার বাহুর দৈর্ঘ্য p/3 এর সমান। মানে পিটা কি তোমার এখানে দেওয়াই আছে উদ্দীপকে, পরিসীমা একটা ত্রিভুজ আর পরিসীমা পি সমান 13 সেন্টিমিটার। পরিসীমা পি সমান কত? 13 সেন্টিমিটার। তাহলে আমাকে এমন একটা রম্বস আঁকতে হবে যার বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্য রম্বসের বাহুর দৈর্ঘ্য p/3, মানে পরিসীমাকে সমান 3 ভাগে ভাগ করে আমাকে একটা রম্বস আঁকতে হবে যার বাহুর দৈর্ঘ্য পরিসীমা 3 ভাগের 1 ভাগ হবে, এবং একটি কোণ বি এর সমান, এবং একটি কোণ হবে 60 ডিগ্রি। এই তথ্য আমার দেওয়া রয়েছে, এখান থেকে আমাকে রম্বস আঁকতে হবে। আমরা জানি রম্বসের প্রত্যেক বাহুই সমান, কিন্তু রম্বসের কর্ণ সমান হয় না। যাই হোক, এই তথ্য তোমাদের প্রয়োজন নয়, তবে এতটুকু তোমাদের জেনে রাখতে হবে এই বিবরণের ক্ষেত্রে, অঙ্কনের ক্ষেত্রে, যে রম্বসের প্রত্যেকটা বাহুই সমান, এই। এখন যাই হোক, তোমার যে তত্ত্ব দেওয়া আছে সেটা সেখানে কি কি বলা আছে দেখো। আমি এই যেগুলো আমার দেওয়া রয়েছে পরিসীমা এবং কোণ বি, এখান থেকে আমার যদি রম্বসটা আঁকতে হয়, আমি প্রথমে কি করব, আমি যে কোনো একটা রশি নিব, বি ই, যে কোনো একটা রশি নিব আমি বি, তার আগে পরিসীমাটাকে সমান 3 ভাগে ভাগ করতে হবে। আমি একটা স্কেলের সাহায্যে পরিসীমা পিকে সমান 3 ভাগে ভাগ করবো। কিভাবে ভাগ করবো দেখো, আমি এখানে লিখবো পরিসীমা, একটা স্কেলের সাহায্যে 13 সেন্টিমিটার নেব। কয় সেন্টিমিটার নিব? 13 সেন্টিমিটার পরিসীমা পি। এই পরিসীমা পিকে সমান 3 ভাগে ভাগ করতে হবে। তাহলে এই পরিসীমা পিকে সমান 3 ভাগে ভাগ করার নিয়মটা কি আমি তোমাদের অতীতেও শিখিয়েছিলাম। তুমি পেন্সিল কম্পাসের কাঁটাটা এখানে রাখবা, পেন্সিল কম্পাসের কাঁটাটা এখানে রেখে তুমি একটা
যে কোনো একটা মাপের একটা বৃত্তচাপ আঁকাবা, কাঁটাটা এখানে রাখবা, একটা বৃত্তচাপ। ঠিক তেমনি একইভাবে এখানেও পেন্সিল কম্পাস কাঁটাটা রাখবা, রেখে এভাবে একটা বৃত্তচাপ আঁকালে একই মাপের, এখানেও যে মাপ নিবা, এখানে কাঁটা কম্পাস রেখে একই মাপের বৃত্তচাপ, সেই একই মাপের বৃত্তচাপ পেন্সিল কম্পাসের কাঁটাটা এবার এখানে রাখবা, রেখে সেই একই মাপের এরকম করে কেটে নেবা, একই মাপের, ঠিক আছে, একই মাপের, একই মাপের ধরে নাও এরকম করে কেটে নিলে, একই মাপের এরকম করে কেটে নিলে, তাহলে তুমি কি করবা, এবার এই দুইটা এরকম করে যোগ করবা, এই দুইটা এরকম করে যোগ করবা, যোগ করা শেষ। এবার তুমি কি করবা, এবার তুমি যে কোনো একটা মাপ নিবা, তোমার খুশি, তুমি যে কোনো একটা মাপ নিতে পারো, পেন্সিল কম্পাসের কাঁটাটা এখানে রেখে একই যে কোনো খুশি তুমি একটা মাপ নিলে, মনে করো তুমি এরকম একটা মাপ নিলে, তোমার খুশি, এখানে যে মাপটা নিবা এখানেও সেই একই মাপটা নিবা, সেই সেই একই মাপ এখান থেকে ধরে এখানেও নিবা, এখানেও নিবা, নেওয়ার পরে তুমি এই বাহুটা মানে এই দুইটা যোগ করে দিবা, এই দুইটা যোগ করে মানে যোগ ঠিক করবো না, এভাবে স্কেল ধরে সমান করে এই বিন্দু এরকম একটা বিন্দু আঁকাবা, এখানেও এরকম একটা বিন্দু আঁকাবা, এই দুইটা ছেদ বিন্দু স্কেল ধরে, স্কেল এভাবে এভাবে স্কেল ধরে এই বিন্দুটা একটা চিহ্নিত করবা, এখানেও একটা চিহ্নিত করবা। তো এই তাহলে পরিসীমা আমার সমান 3 ভাগে ভাগ হয়ে গেল, ঠিক আছে, তাহলে এটা কি p/3, এটা হচ্ছে p/3, এটাও আমার p/3, এটাও আমার p/3, তার মানে পরিসীমা p কে সমান 3 ভাগে আমি বিভক্ত করেছি, এইটুকু এক ভাগ, এইটুকু এক ভাগ, আর এইটুকু এক ভাগ। এটা আমি তোমাদের গত কিছুদিন আগেও করেছিলাম বর্গক্ষেত্রের ক্ষেত্রে, সেখানে আমার পরিসীমা p কে সমান 3 ভাগে বিভক্ত করে বা 4 ভাগে করেছিলাম, হ্যাঁ শিখেছিলাম কোনো একটা ক্ষেত্রে। যাক, আমি সমান 3 ভাগে বিভক্ত আমার করা শেষ। এবার আমি কি করব, আমার সেই কাঙ্ক্ষিত লম্বাসটা আমি আঁকাবো। কিভাবে আঁকাবো দেখো, আমি যে কোনো একটা রশি নেব, বি, বি যে কোনো একটা রশি নেব, এবার কোণ বি আমার যে কোনো একটা কোণ আমার দেওয়া আছে, কোণ বি, সেই কোণ বি সমান করব আমি 60 ডিগ্রি, আমি জানি 60 ডিগ্রি আমি আঁকাতে পারি, 60 ডিগ্রি আমি আঁকাতে পারি। কীভাবে আঁকাবো, যে কোনো একটা মাপ নিব, যে কোনো খেয়াল খুশি, এভাবে একটা বৃত্তচাপ আঁকাবো, সেই একই মাপের এখানে ধরবো, এখানে আঁকাবো, সেই একই মাপ কেটে নেবো, তাহলে আমার অনায়াসে কত ডিগ্রি হয়ে গেল, 60 ডিগ্রি হয়ে গেল। 60 ডিগ্রি হওয়ার পরে আমি সেটা যোগ করে দেব, মনে করো সেটা কে, বি কে একটা রশি, বি যে কোনো একটা রশি নিয়ে, এবার আমার এই পরিসীমা সমান 3 ভাগে ভাগ করে, এই যে এক ভাগ, 3 ভাগের এক ভাগ, p/3 এর সমান ব্যাসার্ধ নিয়ে পেন্সিল কম্পাসের কাঁটাটা এখানে ওই একই সমান ব্যাসার্ধ নিয়ে 3 ভাগের এক ভাগ নিয়ে আমি এরকম করে কেটে নিব, মনে করি সেটা ডি বিন্দুতে, সি বিন্দুতে সেট করেছে। এখন এই বিসি মানে কত, নিশ্চয়ই p/3, p/3 এর সমান করেই তো আমি বিসি অংশ কেটেছি, ওই বিসি এর সমান ব্যাসার্ধ নিয়ে আবার এখান থেকেও আমি আরেকটা বৃত্তচাপ, মনে করি সেটা এ বিন্দুতে সেট করেছে, বিসি সমান ব্যাসার্ধ নিয়ে কিন্তু আমি বি এ কেটেছি। এবার আমি কি করব, এ বি রেখার এ বিন্দুকে কেন্দ্র করে আমি এই p/3 এর সমান ব্যাসার্ধ নিয়ে এরকম করে একটা বৃত্তচাপ আঁকবো, একইভাবে সি বিন্দুকে কেন্দ্র করে ওই p/3 এর সমান ব্যাসার্ধ নিয়ে এরকম একটা বৃত্তচাপ, এবার এই দুইটা যোগ করে দেবে, এবার আমি এই দুইটা যোগ করে দেব, তাহলে দেখো এটাও p/3, এটাও p/3, এটাও p/3, এটাও p/3, সবগুলোই কিন্তু আমার একই বৃত্তচাপের সমান নিয়েছি, সবগুলোই কিন্তু p/3 সমান নিয়ে আমি ইয়ে নিয়ে p/3 সমান নিয়ে একটা বৃত্তচাপ এঁকেছি, আর সি কে কেন্দ্র করে এখান থেকেও p/3 সমান ব্যাসার্ধ দিয়ে একটা বৃত্তচাপ এঁকেছি, মনে করি তারা পরস্পর ডি বিন্দুতে ছেদ করে, তাহলে এ বি সি ডি হলো উদ্দিষ্ট
চতুর্ভুজ বা রম্বাস বলা চলে, কারণ রম্বাসের প্রত্যেকটা বাহুই দেখো আমার সমান হয়েছে এক। এবং আরেকটা জিনিস যে কোণ বি, একটা কোণ দেখো 60 ডিগ্রি, এই 60 ডিগ্রি কিন্তু আমি করেছি। এই খুবই সহজ একটা জিনিস, তোমরা যদি এটা পরীক্ষাতে আসে আমি আশা করি তোমরা অনায়াসে পারবা, খুবই সহজ। ডিয়ার স্টুডেন্ট, আমরা এখন 11.2 প্রশ্নমালা 17 দাগ করব, অনুশীলনী 17 দাগ। তো অনুশীলনী 17 দাগটা আমি সময় স্বল্পতার কারণে প্রশ্নটা লিখতে পারিনি, তোমরা বইটা নিশ্চয়ই সামনে রেখেছো সবাই। তো দেখো বইতে কি লেখা আছে 17 দাগের প্রশ্ন, যদি কোনো বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। মানে তোমার বলেছে এরকম যে প্রথমে একটা বর্গক্ষেত্র এরকম ছিল, তুমি বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্যটা বাড়িয়েছ, হ্যাঁ বাহুর দৈর্ঘ্যটা তুমি বাড়িয়েছ, এক বাহুর দৈর্ঘ্য তো সব বাহুর দৈর্ঘ্যই তো একই, বাহুর দৈর্ঘ্য বাড়ানো মানে সব দিকেই কিন্তু বাড়ানো, তাই না? এই যে একটু বড় করেছো, এরকম ঘটনাটা ঘটেছে যে প্রথমে ছিল যে বর্গক্ষেত্র, তার বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তুমি 20% বাড়িয়েছো, মনে করো এইটুক ছিল, তুমি 20% বাড়িয়েছো সব দিক থেকেই, তাহলে তোমার ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি হবে, এটাই তোমার বলেছে। তাহলে আমি প্রথমে যে বর্গক্ষেত্রটা ছিল সেটার ক্ষেত্রফলটা আমি বের করি, তারপরে আমি পর্যায়ক্রমে করতে পারবো। তাহলে আমি প্রথমে কি করব, ধরি বর্গক্ষেত্রটির এক বাহু লেখা লাগে না, যেহেতু বাহুর দৈর্ঘ্য সবই একই, বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য এক্স একক, সেটা সেন্টিমিটার হতে পারে, মিটারে হতে পারে, অনেক কিছুতে হতে পারে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এক্স একক। তাহলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত পাবো আমরা, এক্স স্কোয়ার বর্গ একক। এখন কিন্তু আর শুধু একক লিখলে হবে না, এটাকে তোমাকে লিখতে হবে বর্গ একক, যেহেতু প্রথমে বর্গক্ষেত্রটার এক বাহুর দৈর্ঘ্য ছিল এক্স একক, তাহলে ক্ষেত্রফলটা নিশ্চয়ই এক্স স্কোয়ার বর্গ একক। এখন তারপরে তোমাকে বলেছে তুমি 20% বাড়িয়েছো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, একটা বাহু বাড়ানো মানে তো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বাড়ানো, বর্গক্ষেত্র যেহেতু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, তো 20% বাড়ালে তোমার 20% বাড়ালে বর্গক্ষেত্রটির 20% বাড়ালে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য কত হবে বলতো, কত হবে? বাহুর দৈর্ঘ্য তোমার প্রথমে কত ছিল, বাহুর দৈর্ঘ্য এক্স, তোমার প্রথমে যত ছিল এইটুকু মনে করো এক্স, এটাই এক্স এক্সেল, এবার এইটুক মনে করো 20%, এইটুক, তার মানে এক্স এর সাথে প্লাস হয়ে যাবে ওই 20%, কার 20%? এক্স এর 20%, বিষয়টা তো এরকম নাকি বলো, একক, কথা বুঝতে পেরেছো? এই লাইনটা এই অঙ্কের সব থেকে ইম্পর্ট্যান্ট এবং বেসিক লাইন। দেখো 20% বাড়ালে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য হবে, যেটা ছিল এক্স, তার সাথে যোগ হয়ে 20%, কার 20%? নিশ্চয়ই এক্স এর 20%, এক্স এর 20%, সেটা আমি যোগ করেছি। তাহলে দেখো কি হবে, এক্স প্লাস এক্স এর মানে গুণ 20% মানে পার্সেন্ট মানে 100 দিয়ে ভাগ, এই যে একক, এই ঠিক আছে, এটা কাটাকাটি হয়ে যাবে, 2 দিয়ে কাটলে কত 5, তার মানে এক্স প্লাস এক্স বাই 5, এটাই একক, তার মানে এটা যোগ করলে কত হবে, 5 লস হবে, 5x 6x বাই 5 একক। এটা আমি পেয়েছি, যদি 20% বাড়ানো হয় সেক্ষেত্রে বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্যের মান আমরা পেয়েছি 6x বাই 5 একক। তাহলে 20% বাড়ালে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে? অবশ্যই এই যে বাহুটা তুমি পেয়েছো এর স্কয়ার করে দেবা, আর কিচ্ছু না, তাহলে 6x বাই 5 তার স্কয়ার। এখানে কিন্তু আর একক লেখা যাবে না, বর্গ একক লিখতে হবে।
6 এর স্কোয়ার কত 36, এক্স স্কোয়ার বাই 5 এর স্কোয়ার করলে 25 বর্গ। এখন দেখো তুমি তোমার প্রথমে যে বর্গটা ছিল সেটা ছিল এতটুকু, তুমি 20% বাড়িয়ে তুমি পেয়েছো এতটুকু। তার মানে এখানে বর্গটার ক্ষেত্রফল পেয়েছো এক্স স্কোয়ার, আর 20% বাড়ানোর পরে ক্ষেত্রফলটা পেয়েছো এইটা। এখন দেখো তুমি 20% বর্গটার বাহুটা বাড়িয়েছো, তার মানে তুমি ক্ষেত্রফলটা নিশ্চয়ই এই আগের যে ক্ষেত্রফল ছিল তার থেকে বেশি পেয়েছো। তাহলে ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পেয়েছে, কতটুকু বৃদ্ধি পেয়েছে সেটাই তোমার এখন বের করতে হবে। অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে বড়, এটা থেকে এটা বিয়োগ করতে, মানে যেহেতু বড় বাড়ানোর পরে ক্ষেত্রফলটা আমি বড় পেয়েছি, ক্ষেত্রফল বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে। মানে 36 এক্স স্কোয়ার বাই 25 মাইনাস এক্স স্কোয়ার, ক্ষেত্রফল অবশ্যই তোমার বর্গ একক, 25 এখানে লসাগু, 36 এক্স স্কোয়ার মাইনাস 25 এক্স স্কোয়ার বর্গ একক, 25 আর 11 এক্স স্কোয়ার বাই 25 বর্গ একক। তার মানে তুমি কিন্তু অনায়াসে পেয়ে গেছো যে ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পেয়েছে সেটা তুমি পেয়ে গেছো। কিন্তু তোমাকে কিন্তু এটা বলেনি, তোমাকে বলেছে শতকরা কতটুকু বৃদ্ধি পেয়েছে। তার মানে 100 এর ক্ষেত্রে তোমাকে এখানে 100 ক্ষেত্রে বের করতে হবে, শতকরার ক্ষেত্রে তোমার বের করতে হবে। তাহলে সেটা কিভাবে বের করতে হবে দেখো। এরপরে আমরা এখান থেকে আমরা করতে পারি এখান থেকে আমরা করবো এর পাশে কি করব, দেখো এই যেটুক বৃদ্ধি পেয়েছে 11 এক্স স্কোয়ার বাই 25 কার উপর বৃদ্ধি পেয়েছে, তখন ছিল এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ক্ষেত্রফলে বৃদ্ধি পেয়েছে এক্স স্কোয়ার বর্গ এককে লিখতে হবে এখানে, ক্ষেত্রফলে না, এক্স স্কোয়ার বর্গ এককে বৃদ্ধি পেয়েছে কতটুকু, এক্স স্কোয়ার বর্গ এককে বৃদ্ধি পেয়েছে এতটুকু, 11 এক্স স্কোয়ার বাই 25 বর্গ একক। মানে এর এক্স স্কোয়ার বর্গ এককে বৃদ্ধি পেয়েছে এতটুকু, তার মানে আমার 1 বর্গ এককে কতটুকু বৃদ্ধি পেয়েছে, তাহলে এটা ভাগ হয়ে যাবে 11 এক্স স্কোয়ার বাই 25 ভাগ কত এক্স স্কোয়ার বর্গ একক। অতএব তোমার বের করতে বলেছে শতকরা মানে 100, অতএব 100 বর্গ এককে বৃদ্ধি পেয়েছে 11 এক্স স্কোয়ার বাই 25, এটা ভাগ ছিল ভাগ এক্স স্কোয়ার, যেহেতু 100 এর নিশ্চয়ই কি হবে গুণ হবে, 100 অবশ্যই গুণ হবে, তাহলে 11 এক্স স্কোয়ার বাই 25। এর নিচে কিন্তু এটা ভাগ ছিল, এই যে ভাগ, এই ভাগটা যদি আমি গুণ দিয়ে দিই তাহলে উপরে এর নিচে 1 সেটা উপরে চলে যাবে, নিচে এক্স স্কোয়ার, আর এ তো 100 ছিলই এই, তাহলে এক্স স্কোয়ার কেটে যাবে, 11 গুণ 100 বাই 25, 25 দিয়ে 100 কাটলে 4, তার মানে 44, মানে 44 বর্গ একক। অর্থাৎ 100 বর্গ এককে মানে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কত 44%। ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 44%, এটাই কিন্তু অ্যান্সার। দেখো খুব সহজ একটা অঙ্ক, খুব সহজ। আমি জানি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো, তোমাদের যেটা প্রবলেম সেটা হচ্ছে ওই সাইডে যে দেখো এই যে বৃদ্ধিটুক পেলো এটা কিন্তু এই এক্স স্কোয়ার এককে বৃদ্ধি পেয়েছে, এইটুকুতে বৃদ্ধি পেয়েছে এতটুকু 11 এক্স স্কোয়ার বাই 25, তাহলে 1 বর্গ এককে কতটুকু বৃদ্ধি পেয়েছে এটা ভাগ হয়ে যাবে, 100 বর্গ এককে এটা গুণ হয়ে যাবে। দেখো এখানে যখন ভাগ, এই ভাগটা কিন্তু গুণে এক্স স্কোয়ার উপরে চলে, একটা তো উপরেই ছিল 11 1 গুণ 100, 11 গুণ 100 নিচে 25, আর কিছু ছিল না, আর এক্স স্কোয়ার কেটে গিয়েছিল, তাহলে 25 দিয়ে 100 4 4 11 44, তার ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 44%। শতকরা বলাতে আমার এইটুক করতে হয়েছে, এই হচ্ছে অঙ্ক।